প্রথমেই জানিয়ে রাখি, আজকের এই ওয়েবিনারটি আমি বহুদিন ধরে চাইছিলাম ছাত্রছাত্রীদের জন্য এরকম একটা পথ দেখাতে। তো আমি সবসময় এটা খুব বিশ্বাস করি যে ঈশ্বর বলে একটি জিনিস আছেন, তুমি যদি মন থেকে কোনো কিছু চাও তো ঈশ্বরও বোধহয় সেই কাজে তোমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো সেরকমই একটি সূত্রে হঠাৎ করেই অভিকবাবুর সঙ্গে আমার আলাপ, এবং সেখান থেকে আস্তে আস্তে কথা এগোনো, এবং সব মিলিয়ে মানে বলতে পারেন যে একেবারে কাকতালীয় ভাবেই যেন সেই স্বপ্ন পূরণের রাস্তা খুলে দিল। যখন পশ্চিমবঙ্গের বুকে একটা অন্ধকারতম অধ্যায়ের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে সব দিক থেকে, সেখান থেকে ছাত্রছাত্রীদের বা সকলকে পথ দেখাতে বদ্ধপরিকর বিএসএসিআই, যেটা প্রথম থেকে করে এসছে। এবং খুবই মানে আশ্চর্যের বিষয়, যখনই বিষয়টা আমি শুরু করলাম সঙ্গে সঙ্গে মানে আমি ইউটিউবে একটি ভিডিও করলাম এক সপ্তাহ আগে, আমার রামনগর কলেজের তরফ থেকে আমার কাছে একটি ফোন আসে, এবং আমাদেরই সকলের প্রিয় গোবিন্দবাবু উনি ফোন করেন এবং আমাকে প্রস্তাব দেন। বিশ্বাস করুন আমার খুব আনন্দ হয়েছিল যে মানে ভগবান এভাবেই বোধহয় মিলিয়ে দেয় সকলকে। তো আজকে সেই রামনগর কলেজ এবং বিএসএসিআই এর কোলাবোরেশনে একেবারে নতুন পথ দেখাতে চলেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, এবং তার সূচনা লগ্নে স্বাগত ভাষণের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন সেই কলেজেরই ডিপার্টমেন্ট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সংস্কৃতের এইচওডি ডক্টর নরনারায়ণ দাস মহাশয়। আমি নরনারায়ণ স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলের তরফ থেকে। দেখতে দেখতে 200 নয় স্যার, আমরা 226 জন আজকে একই প্ল্যাটফর্মে। আজকে রবিবার, একটা ছুটির দিন, কিন্তু তারপরেও বাংলার ছাত্রছাত্রীরা চাইছে পড়তে, চাইছে লড়তে, চাইছে কিছু করতে, শুধু পথ দেখানোর অপেক্ষায়। তো আমি আর একটুও সময় নষ্ট করব না। তো কথা সূত্রে অভিকবাবুর একটু পরিচয়টা দিয়ে দিই, যদিও তোমরা সবাই জানো, সর্বজন বিদিত, তবুও অভিকবাবু, আমরা অভিকবাবুর বই দেখেছি যে একজন খুব ভালো লেখক যিনি লেখেন। গতকালও একটি নতুন বই তার পাবলিশ হলো পত্রভারতী থেকে, ঠিক আছে, আশা করছি সেটাও মানে বেস্ট সেলার যাবে। তো এরকম একটি বিষয়। তো আমরা অনেকেই ভাবি যে যারা লেখেন তারা বোধহয় ওই লেখার গণ্ডির বাইরে আর জীবনে কিছুই করেন না, কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। কথায় আছে না যে রাধে চে চুলো বাঁধে। তো অভিকবাবুর যখন পোর্টফোলিওটা আমি ফার্স্ট দেখি আমি একটু অবাকই হয়ে যায়। আইআইটি আইআইএম এর মতো ইনস্টিটিউশন থেকে পড়াশুনো করা, দীর্ঘ 20 বছর বিভিন্ন বড় বড় কোম্পানিতে, কর্পোরেট কোম্পানিতে একেবারে লিডিং পজিশনে কাজ করে আসার অভিজ্ঞতা, এবং এখন তিনি একজন সফল লেখক। মোট কথা যেদিকে তাকিয়েছেন সাফল্য ভগবান তাকে দুহাত ভরে দিয়েছে। এবং বলে রাখি, বাংলার প্রথম অনলাইন বুক সেলিং প্ল্যাটফর্ম, যেটার কৃতিত্ব পুরোটাই অভিকবাবুর। তো সব মিলিয়ে আগামী দিনের যে আপডেটেড জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক আগে থেকেই উনি চর্চার মধ্যে আছেন। তো আজকে আমি অভিকবাবুকে এই দায়িত্বটাই দিয়েছি, আগামী দিনে কি ধরনের চাকরি আসতে চলেছে। কারণ দেখবেন আমরা সবসময় একটা যেন অ্যাংজাইটির মধ্যে ভুগছি, এই বোধহয় এআই চ্যাট জিপিটি আমাদের সব চাকরি খেয়ে নিল। বাস্তবটা ঠিক কি? সত্যি কি তাই? নাকি এআই চ্যাট জিপিটির ওপরেও কিছু আছে যেটা মানুষকেই করতে হবে? কারণ আমাদের ভুলে গেলে চলবে না, এআই চ্যাট জিপিটি কিন্তু আকাশ থেকে এসে পড়েনি, মানুষই তার স্রষ্টা, মানুষই তাকে চালায়, মানুষই চাইলে তাকে কন্ট্রোল করতে পারে। তো সব মিলিয়ে আগামী দিনটা ঠিক কি হতে চলেছে, যার জন্য এখন থেকে আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন, তার দিশা দেখাবেন অভিকবাবু। এবং বলতে বলতেই 240 জন আমাদের সঙ্গে, আমি এবার অভিকবাবুকে অনুরোধ করব আজকের ওয়েবিনার শুরু করার জন্য। অভিকবাবু। ধন্যবাদ। ধন্যবাদ অমিত বাবু। প্রথমে রামনগর কলেজের যে দুজন প্রফেসর এখানে উপস্থিত আছেন, নরনারায়ণ বাবু এবং গোবিন্দ বাবু, দুজনকে আমার প্রণাম। অমিত বাবুকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আজকে এখানে। অমিত বাবু ছোট করে পরিচয় দিয়েছেন, আমি একটু বিশদে বলি নিজের ব্যাপারে। লেখালেখির ব্যাপারটা দিয়ে অমিত বাবু শুরু করেছেন, কিন্তু ওটা আমার যাকে বলে খুব সেকেন্ডারি পরিচয় আর কি। আমি বেসিক্যালি একজন কর্পোরেট জগতের লোক। আইআইটি খড়গপুর 2002 পাস আউট আমি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার আগে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে।
তারপরে আমি 3 বছর চাকরি করেছি ভারত হেভি ইলেকট্রিক্যালসে অ্যাজ ডিজাইন ইঞ্জিনিয়ার। তারপরে আমি আইআইএম ক্যালকাটা থেকে এমবিএ করেছি। তারপরে দীর্ঘ 17 বছর, মানে এমবিএর আগের 3 বছর এবং এমবিএর পরে 17 বছর ধরলে আমার প্রায় 20 বছরের কর্পোরেট এক্সপিরিয়েন্স। পরের যে 17 বছর আইএম মানে এমবিএ করার পরে সেখানে আমি কাজ করেছি বিভিন্ন দেশের অগ্রণী প্রতিষ্ঠানে, এশিয়ান পেইন্টস, গোদরেজ গ্রুপ, টাটা গ্রুপ, গালফ লুব্রিকেন্ট, কেভিন কেয়ার, ক্রম্পটন কনজিউমার ইলেকট্রিক্যালস, সিয়েট টায়ার, বহুবিধ কোম্পানিতে আমি কাজ করেছি। মেজরলি ইনটু সেলস অ্যান্ড মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, কর্পোরেট স্ট্র্যাটেজি, এইগুলি আমি দেখেছি। তো আমাকে কেউ কিছু বললেন, সরি। তো আমার সঙ্গে যখন অমিত বাবুর কথা হয়, এমনি অন্যান্য বিষয়ে কথা হচ্ছিল, বই সংক্রান্ত কোনো বিষয়, তখন অমিত বাবু আমাকে বললেন যে তার একটি সংস্থা আছে বিএসএসআই বলে, সেখানে তিনি সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। এবং তখন আমাদের মধ্যে একটা সরকারি চাকরির ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষেও সর্বত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গে কি অবস্থা সেই নিয়ে একটি ছোট আলোচনা হয়। তখন আমাকে অমিতবাবু প্রস্তাব দেন যে আমরা একটি সেশন আলোচনা একটু আয়োজন করছি, আপনি আসুন, আপনি জানান যে এখন কর্পোরেট লাইফ বা কর্পোরেট জগতে চাকরির লাইফটা কিরকম এবং সেখানে কি ধরনের চাকরির চান্স আছে, মানুষের কেরিয়ার কত ধরনের হতে পারে সেই নিয়ে জানাতে। তো আজকে আমি জানাবো একদম সম্পূর্ণভাবে নন গভর্নমেন্ট বেসরকারি চাকরির ক্ষেত্র নিয়ে, এবং সেখানে কি কি ধরনের কি কি কোর্স করলে আপনারা চাকরি পেতে পারেন আমি সেই নিয়ে বিশদে জানাবো। শুরু করার আগে আমি কতগুলো তথ্য আপনাদের আগে দিই, যাতে ব্যাপারটা আমি মানে একটা যাকে বলে আলোচনার আগে তো একটা ফাউন্ডেশন তৈরি করতে হয়, আমি সেই ফাউন্ডেশনটা তৈরি করছি। এই মুহূর্তে ভারতবর্ষের জনসংখ্যা মানে 2011 পর থেকে ভারতবর্ষে সেন্সাস হয়নি। আমরা জানি 2021 হওয়ার কথা ছিল, 10 বছর অন্তর অন্তর হয়। 21 হওয়ার কথা ছিল, কোভিড এর জন্য হয়নি। কিন্তু আমরা মোটামুটি জানি যে ভারতবর্ষের জনসংখ্যা এখন 140 কোটির কাছাকাছি, একটু বেশি, 142-এর কাছাকাছি, আমি 140 কোটি ধরলাম। এই যে বিপুল জনসংখ্যা, এবং ইন্ডিয়াকে বলা হয় ইয়াংগেস্ট কান্ট্রি, মানে ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে যারা যারা চাকরি জীবনের মধ্যে আছেন, মানে চাকরি জীবনে প্রবেশ করতে চলেছেন বা সবে প্রবেশ করেছেন, এই যে ইয়াং জেনারেশনটা, এই তার যে রেশিও, মানে টোটাল ইয়াং জেনারেশনের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল জনসংখ্যা, তার যে রেশিও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তো ভারত পৃথিবীর সবচেয়ে ইয়াংগেস্ট পপুলেশন নিয়ে আছে, এবং ভারতবর্ষের দিকে পৃথিবী তাকিয়ে আছে যে কি করে এই ইয়াং জেনারেশনের চাকরির ব্যবস্থা ভারতবর্ষ করে, এবং এবং কি করে তারা পৃথিবীর অন্যান্য দেশকে তাদের অর্থনীতিতে উন্নতি করতে সাহায্য করতে পারে। আমরা জানি যে এখন আমেরিকায় প্রচুর কোম্পানি আছেন যার শীর্ষ পদে ভারতীয়রা বসে আছেন। আমরা এখন গুগল মিটে কথা বলছি, রাইট? আমরা এখন গুগল মিটে কথা বলছি, গুগল কোম্পানির যিনি হেড তিনি একজন ভারতীয়, সুন্দর পিচাই। এছাড়া প্রচুর কোম্পানি আমি নাম বলতে পারি, আপনারা একটুখানি গুগল করলে দেখতে পারেন। তো ফলে সারা ভারতবর্ষ তাকিয়ে আছে ইয়াং জেনারেশনের দিকে, পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে দেখার জন্য যে কিভাবে এই ভারতবর্ষের শিক্ষিত ইয়াং জেনারেশন পৃথিবীর অর্থনীতিকে চালিত করে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অর্থনীতিকে। ভারতবর্ষের একটা বেসিক সুবিধা হচ্ছে ভারতীয় জনসাধারণের, তাদের যাকে বলে সারা পৃথিবীতে চাকুরি ক্ষেত্রে উচ্চশিক্ষিত ভারতীয়দের একটা চাহিদা সর্বত্র আছে, সব দেশেই। একটা বড় কারণ হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বেশি ইংরেজি বলা দেশেদের মধ্যে একজন, মানে এমন একটি দেশ যেখানে ইংরেজি লিখতে এবং বলতে, ইংরেজি লিখতে পড়তে বলতে বুঝতে পারেন এমন জনসংখ্যা বিশাল। কারণ আমাদের যেহেতু ডাইভার্স, মানে সারা ভারতবর্ষের প্রচুর ভাষা চলে, তাদের মধ্যে ইংরেজি একটি অন্যতম ভাষা। আমাদের বেশিরভাগ যারা মাতৃভাষা ছাড়া যারা অন্য ভাষা শেখেন তারা বেশিরভাগ ইংরেজিতেই শেখেন। এবং আমাদের যে সেকেন্ডারি স্কুল সিস্টেম সেটা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা। আমি যতদূর জানি বা যতদূর আমার সঙ্গে আলোচনা হয় অন্যান্য প্রফেসরদের, চায়নার সেকেন্ডারি স্কুল সিস্টেম খুব ভালো, লোকে প্রশংসা করে, জাপানের খুব ভালো, ফিলিপাইন্সের খুব ভালো,
ইকুয়ালি লোকজন খুব প্রশংসা করে ভারতবর্ষের সেকেন্ডারি স্কুল সিস্টেমের, এবং খুব বিশদে ইলাবোরেটলি সাবজেক্ট পড়ানো হয়, এবং সেই সঙ্গে একজন অ্যাভারেজ ভারতীয় ইংরেজি ভাষায় একটা মিনিমাম কাজ চালানো বছর দক্ষতা রাখেন। ফলে এই যে ইয়াং জেনারেশন, শিক্ষিত ইয়াং জেনারেশন যারা ইংরেজি বলতে পারেন, যাদের লজিক্যাল থিঙ্কিং, লজিক্যালি একটা জিনিস ভাবার, বোঝার, কম্প্রিহেন্ড করার, এবং তাকে কোনো একটা জিনিস সলভ করার, কোনো একটা প্রবলেম সলভ করার যে একটা স্বাভাবিক দক্ষতা আছে, এইটা আমাদের ভারতবর্ষের যুব সমাজের একটা বড় সম্পদ। এইটা মনে রাখতে হবে। লোকে বলে জনসংখ্যা নাকি দেশের একটা বোঝা, আমি একদম উল্টো কথা বলি। জনসংখ্যা, ভারতবর্ষের সবচেয়ে বড় স্ট্রেংথ, সবচেয়ে বড় শক্তির জায়গা। সেকেন্ড হচ্ছে এই যে 140 কোটি ভারতীয়, এদের মধ্যে কতজন ভারতীয় কর্মজীবনের মধ্যে আছেন, মানে চাকরি করছেন, সে একদম যারা শুরু করেছেন চাকরি জীবন থেকে শুরু করে যারা রিটায়ারমেন্টের মুখে আছেন, তাদের প্রায় 65 কোটি ভারতীয়, প্রায় 65 কোটি ভারতীয় চাকরি জীবনের মধ্যে আছেন। আচ্ছা, এই 65 কোটি ভারতীয় কোথায় চাকরি করেন, কোন সেক্টরে, কি ধরনের কোম্পানিতে, কি ধরনের ইন্ডাস্ট্রিতে চাকরি করেন? তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে যে একটা সরকারি চাকরির প্রতি যে একটা মোহ, সেটা কতটা জাস্টিফাইড। 65 কোটি ভারতীয়র মধ্যে গভর্নমেন্ট জব এবং পাবলিক সেক্টরে চাকরি করেন 15 কোটি ভারতীয়। বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরি এবং বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে বিভিন্ন সংস্থা আছে, আমি নিজে ইঞ্জিনিয়ারিং করার পরে একটি পিএসইউতে চাকরি করতাম, ভারত হেভি ইলেকট্রিক্যালস, এই ধরনের সমস্ত কোম্পানি মিলিয়ে 15 কোটি ভারতীয় চাকরি করেন গভর্নমেন্ট জবে বা পিএসইউতে, সরকারি ক্ষেত্রে। আনঅর্গানাইজ সেক্টরে কতজন ভারতীয় কাজ করেন? প্রায় 30 কোটি। আনঅর্গানাইজ সেক্টর কি? যেমন ধরুন আপনার বাড়িতে যে ভদ্রমহিলা ঘর মুছতে আসেন বা রান্না করতে আসেন, আনঅর্গানাইজ সেক্টর। যে মিস্ত্রি ভদ্রলোক আমাদের বাড়ি তৈরি করেন, তিনি একজন আনঅর্গানাইজ সেক্টরের কর্মী। সেই সংখ্যাটা প্রায় 30 কোটি। তাহলে বাকি রইল কত? 20 কোটি। 20 কোটি ভারতীয় বেসরকারি সংস্থায় বা বেসরকারি চাকরি দেয় এমন সংস্থায় কাজ করেন, যেটা কিনা সরকারি সংস্থায় চাকরি করা ভারতীয়র থেকে 5 কোটি বেশি। ভারতবর্ষে 20 কোটি লোক, আমি আনঅর্গানাইজ সেক্টর ছেড়ে দিচ্ছি, যিনি টোটো চালান যে ভাই রাস্তায়, তিনি আনঅর্গানাইজ সেক্টরের একজন কর্মী, আমি তাদের ছেড়ে দিচ্ছি। চাকরি করেন, স্থায়ী চাকরি আছে এমন বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন সারা ভারতবর্ষে 20 কোটি লোক, আর সরকারি ক্ষেত্রে কত করেন? 15 কোটি লোক। ফলে আপনাকে বুঝতে হবে যে বেসরকারি চাকরির ক্ষেত্রটা সরকারি চাকরির ক্ষেত্র থেকে কত পরিমাণে বেশি বড়। ফলে প্রথমে আমাদের এই যে ব্যাপারটা যে আমাকে সরকারি চাকরি পেতেই হবে এবং বেসরকারি চাকরিতে যাব না, এই ভয়টা তাই কাটাতে হবে। বুঝতে পারছেন তো? মানে 20 কোটি লোকের জায়গায়, মানে 20 কোটি লোক বেসরকারি চাকরিতে করে কমনে খাচ্ছেন, সংসার প্রতিপালন করছেন, ভালো আছেন, সুখে আছেন। ফলে এই জায়গাটাকে আপনাকে, এই চাকরির জায়গাটাকে কিন্তু আপনার একেবারে, মানে যাকে বলে হেলা ফেলা অশ্রদ্ধা করলে চলবে না। আমরা জানি এখানে যারা আছেন তারা বেশিরভাগই কলেজ স্টুডেন্ট আছেন, রামনগর কলেজের স্টুডেন্ট আছেন, বিএসএস এর ইআইএস স্টুডেন্ট আছেন, এবং তাদের অনেকেই নেট সেট এসবের জন্য চেষ্টা করছেন, সরকারি চাকুরির চেষ্টা করছেন, শিক্ষকতার জন্য চেষ্টা করছেন। সব ঠিক আছে, সব অসাধারণ, অবশ্যই করুন, কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের এই মুহূর্তে বেসরকারি চাকরির ক্ষেত্রটা কিন্তু সরকারি চাকরির থেকে বেশ বড়। ফলে আপনি কখনোই আপনার কেরিয়ারের দরজা, যদি দুটো দরজা থাকে, একটা সরকারি একটা বেসরকারি, আপনি কিন্তু বড় দরজাটা কখনো বন্ধ করার কথা ভাববেন না। ঠিক আছে? আমাদের বড় দরজাটার কথা বন্ধ করার কথা ভাববেন না। চন্দ্রশেখর, আমি যদি দেখলাম একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন পড়ে নেব, আগে বলে নি, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? আগে বলে নি একবার। পরের বিষয়টা দেখুন যে ভারতবর্ষের সবচেয়ে বড় এমপ্লয়ার কে, মানে ভারতবর্ষের কোন সংস্থা, সরকারি হোক বেসরকারি হোক, সবচেয়ে বেশি লোককে চাকরি দেয়। 1 নম্বর জায়গাটা কার? ইন্ডিয়ান আর্মি। ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি 14 লাখ সৈন্য, ভারতবর্ষের সৈন্য সংখ্যা 14 লাখ। 14 লাখ লোক ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেন। প্যারামিলিটারি ফোর্সে চাকরি করেন 10 লাখ। সব মিলিয়ে 24 লাখ লোক।
সবচেয়ে বড় এমপ্লয়ার ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি। সেকেন্ড সবচেয়ে বড় এমপ্লয়ার কে? ইন্ডিয়ান রেলওয়েজ। ইন্ডিয়ান রেলওয়েজ কত লোককে চাকরি দেয়? 12 লাখ। ঠিক আছে, এই দুজন সবচেয়ে বড় এমপ্লয়ার। তাদের বাদ দিয়ে তার পরের যে 5 জন সবচেয়ে বড় এমপ্লয়ার প্রত্যেকে বেসরকারি কোম্পানি। এই ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান রেল বাদ দিয়ে পরের যে 5টি কোম্পানি প্রত্যেকে বেসরকারি কোম্পানি। সবার আগে কি আছে? টিসিএস। আমি পড়ে যাচ্ছি না, একদম নিখুঁত সংখ্যা আমি আপনি বলে যাচ্ছি। টিসিএস চাকরি করেন 6 লাখ, রিলায়েন্স চাকরি করেন 3 লাখ, ইনফোসিস চাকরি করেন 3 লাখ, অ্যাক্সেঞ্চার চাকরি করেন 3 লাখ, লার্সেন এন্ড টুব্রো চাকরি করেন 4 লাখ। তারপরে আরেকটি সরকারি সংস্থা আসছে এসবিআই, সেখানে চাকরি করেন 2.5 লাখ লোক। তাহলে বুঝতে পারছেন যে ভারতবর্ষের বেসরকারি সংস্থা একজন চাকুরিদাতা হিসেবে ভারতবর্ষের গভর্নমেন্ট বা ভারতবর্ষের সরকারি সংস্থার প্রায় সমতুল্য। প্রায় সমতুল্য চাকরির সংখ্যার বিচারে। এত লাখ, এত কোটি লোক চাকরি করে। আবারও বলছি, আপনার সামনে দুটো দরজা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি। সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তার কিছু কারণ আছে, আপনাদের ধারণা আছে একটা, যে সরকারি চাকরি খুব সেফ চাকরি, সরকারি চাকরি চট করে চলে যায় না, বেসরকারি চাকরি যে কোনো দিন চলে যেতে পারে। আপনি আস্তে আস্তে দেখতে পাবেন যে সরকারি চাকরিতেও কিন্তু হায়ার অ্যান্ড ফায়ার নীতি আসতে শুরু করেছে। এবং যদি আপনি আপনার কাজে দক্ষ হন, তাহলে বেসরকারি সরকারি কোনো কর্মকর্তাই, কোনো সংস্থাই আপনাকে হারাতে চাইবে না। ফলে এই যে একটা সাধারণ ধারণা, আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ভারতবর্ষের 20 কোটি লোক সবসময় মাথার উপরে খাড়া ঝুলছে যে কাল আমার চাকরি চলে যাবে, এইভাবে চাকরি করতে পারে না। ফলে এই ধারণাটা সম্পূর্ণ মন থেকে বাদ দিন। এই ধারণাটা সম্পূর্ণ মন থেকে বাদ দিন। ভারতবর্ষের 20 কোটি লোক বিশ্বাস করেন না, আপনার যে এই 287 জন আছেন আপনারাও বিশ্বাস করবেন না। ঠিক আছে, এই গেল আমার প্রথম বক্তব্য। এবারে যদি আমি বেসরকারি চাকরির কথা বলি, তাহলে দু ধরনের ব্রডলি মানে ইন্ডাস্ট্রিকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি আছে না, আপনি একটা জিনিস বানালেন, বানিয়ে বাজারে বাজারজাত করলেন, একটা পণ্য দ্রব্য তৈরি করলেন, করে বাজারজাত করলেন। তাহলে কি কি আছে আপনার, আমি লিখেও রেখেছি, ফুড আছে, টেক্সটাইলস আছে, লেদার, উড, পেপার, প্রিন্টিং, অয়েল অ্যান্ড গ্যাস, কেমিক্যাল, গাড়ি, ইনফ্যাক্ট যে ল্যাপটপ বা যে মোবাইলে আমরা বসে এই মিটিংটা করছি, সেই মোবাইল বানানো সবই তার মধ্যে পড়ে। সার্ভিস সেক্টরের মধ্যে কি পড়ে? সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে হচ্ছে আপনার আইটি, ফিনান্সিয়াল সেক্টর, রিয়েল এস্টেট, পাবলিক অ্যাডমিন, হেলথ কেয়ার, ট্যুরিজম, এডুকেশন, এগুলো সব কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। মানে আজকে আমরা যে বিএসএস এর আন্ডারে এসছি, এটাও একটা সার্ভিস সেক্টর। আজকে রামনগর কলেজ যেখানে আপনাদের শিক্ষাদান করছেন তারা প্রণম্য, সেটাও কিন্তু যদি আমি সেক্টর হিসেবে ভাগ করি, সেটা কিন্তু সার্ভিস সেক্টর, যেখানে আমরা একটা সেবা প্রোভাইড করি, তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন হয়। ঠিক আছে, এবার যদি আমাকে বলা হয় যে দুটো সেক্টরের মধ্যে দাদা আমি কোথায় যাব এবং আমি কি ধরনের চাকরির কথা আমি ভাববো, তাহলে আমাকে বুঝতে হবে যে এই কোম্পানিগুলোতে মোটামুটি কি কি ধরনের ডিপার্টমেন্ট থাকে এবং সেখানে আমাদের কি কি চাকরি হয় এবং সেগুলো করার জন্য আমাদের কি কি শিখতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা, যে যদি আমাকে বেসরকারি চাকরি পেতে হয় দাদা আমায় কি করতে হবে ফাইনালি, এই তো প্রশ্ন। আমরা তো এইটা জানার জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি, কারেক্ট? তার আগে জানিয়ে রাখি, এই যে সমস্ত এতগুলো সেক্টর বললাম, প্রতি সেক্টরেই প্রতি বছরই কিছু লোক রিটায়ার করছেন, কিছু লোক জয়েন করছে, কারেক্ট? আমরা সরকারি চাকরির ক্ষেত্রে কি দেখি? প্রতি বছর দেখি যে রেলে কর্মী সংকোচন হচ্ছে। রেল আজকে 10,000 লোক অবসর নিয়েছেন, রেল বলছে তার জায়গায় আমরা 2,000-এর বেশি লোক নেব না। আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি বিভিন্ন সেক্টরে যে আমরা পুলিশের বিভিন্ন কাজ আমরা থার্ড পার্টিকে দিয়ে করাচ্ছি, সিভিক ভলান্টিয়ার দিয়ে করাচ্ছি, রাইট? আমরা পূর্ণ সময় কর্মী সরকার নিয়োগ করছেন না। আমরা দেখছি যে বিভিন্ন সরকারি দপ্তরে যে কজন লোক রিটায়ার করে যাচ্ছেন, সেই পরিমাণ পদ পূর্ণ করা হচ্ছে না। অন্যদের বলা হচ্ছে যে আপনারা এই কাজগুলো ভাগ করে নিন। আমার নিজের বেশ কিছু বন্ধু সরকারি ব্যাংকে আছেন, সরকারি ব্যাংকে যারা আছেন ম্যানেজার লেভেলে, তাদের দুর্দশার কথা শুনলে আপনাদের চোখে জল আসবে।
তাদের বেসরকারি কোম্পানি ব্যাংকের থেকে অনেক বেশি পরিমাণ খাটতে হয়। যদি আপনারা মনে করে থাকেন কোনোভাবে যদি মনে করে থাকেন যে দাদা সরকারি চাকরিতে আরাম খুব বেশি, কম পরিশ্রম করতে হয়, তাহলে আপনার থেকে বড় ভুল কেউ করবে না। এখন সরকারি চাকরির যে অবস্থা, যদি চাকরি পান কি না পান সে তো পরের প্রশ্ন, সেই বিষয়ে অমিত বাবু আমার থেকে অনেক বেটার বলতে পারবেন। নেট সেটের কি অবস্থা আপনারাও জানেন, আমিও জানি, নিউজ পেপারে পড়ছি, টেট প্রাইমারি এক্সাম কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই জানি। যারা ব্যাংকে চাকরি পেয়েছেন এবং যারা সরকারি ব্যাংকে চাকরি পেয়ে ভাবছেন যে এবার তো লাইফটা সেট হয়ে গেল, বড় আরামের চাকরি, সকাল 10টায় যাবো বিকেল 5টায় আসবো, ওই নচিকেতার গান ছিল ম্যাম মুলাজিম হু সরকারি, ওর মতো ভুল গান আর দ্বিতীয়টি হয় না। বিভিন্ন সরকারি ব্যাংকে যে পরিমাণ অল্প কর্মী নিয়ে সরকারি ব্যাংক ম্যানেজাররা কাজ চালান, আপনাদের কোনো আইডিয়া নেই যে কি বিপুল পরিমাণ কাজের চাপ তাদের উপর আছে। তাদের সকালবেলা 9টায় ঢুকতে হয়, রাত 9টায়, মানে সরি সকাল 9টায় অফিস ঢুকতে হয়, রাত 9টার আগে বাড়ি ঢুকতে পারেন না। আমার নিজের একাধিক বন্ধু আছেন, আমি কি বল, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি গাদা গুচ্ছের ব্যাংক বলতে পারি। আমরা মজা করি, স্টেট ব্যাংকে গেলেই তো বলে যে দাদা ওখানে লিঙ্ক নেই, লাঞ্চের পরে আসুন। সত্যি লিঙ্ক থাকে না। আপনি জানেন না যে সরকারি ব্যাংকে যে পরিমাণ সার্ভিস একটা বেসরকারি ব্যাংক দেয়, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দেওয়া থাকে, সরকারি ব্যাংক তার ধারে কাছে পৌঁছায় না। ফলে সেইগুলো সেই 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 খামতিগুলো পূরণ করার জন্য তাদের অনেকক্ষণ অফিসে থাকতে হয়, তাদের অনেকক্ষণ অফিসে থাকতে হয়। আমি একটু জল খেয়ে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। স্যার আমরা 300 ক্রস করলাম, সকলকে জানিয়ে রাখি, অত্যন্ত আনন্দের বিষয়। এখন এক প্ল্যাটফর্মে 301 জন। হ্যাঁ স্যার, আজ অব্দি কোনদিন আমি এত বড় কারোর সামনে কখনো আমি কিছু বলিনি। যাই হোক, ধন্যবাদ। এবারে কথা হচ্ছে যে বেসরকারি চাকরির ক্ষেত্রে অবস্থাটা কিরকম। বেসরকারি ক্ষেত্রে চাকরির অবস্থাটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক উল্টো। মানে যতজন রিটায়ার করছেন বা যতজন, তার থেকে অনেক গুণ বেশি লোক কোম্পানির প্রয়োজন, তাদের কাছে সেই পরিমাণ অর্ডার আছে বা কাজ আছে। তাহলে কোন সেক্টরে সবচেয়ে বেশি আমি এই মুহূর্তে চাকরি আশা করতে পারি? আমি 1, 2, 3, 4, 5 5টা সেক্টর, আমি টপ 5টা সেক্টর আমি বার করেছি ডেটা। টপ 5টা সেক্টর, সবচেয়ে নিচে আছে কি? ম্যানুফ্যাকচারিং, বেসরকারি ম্যানুফ্যাকচারিং। কত লাখ লোক লাগবে আমাদের? 8 লাখ লোক লাগবে। 8 লাখ লোক লাগবে পরের বছর। মানে ওই যে বললাম, যতজন রিটায়ার করছেন সেইটা পূরণ করার পরেও এক্সট্রা আরো 8 লাখ লোক লাগবে। ঠিক আছে, নেক্সট বড়টা কি? রিনিউয়েবল এনার্জি। আপনারা এখন শুনবেন যে আমি এই বিষয়টা নিয়ে আসবো, যে এমন এমন চাকরির ক্ষেত্র প্রস্তুত হয়েছে যেগুলো আমি আমার ছোটবেলা ভাবতে পারিনি। মানে আমি ধরুন, আমার তো অনেক বয়স হলো, প্রায় 40-45 বছর বয়স হলো, আমি ছোটবেলা ভাবতেই পারিনি এইসব জিনিস নিয়ে। তখন আমাদের সময় তো আইটির ব্যাপারটাই ছিল না। আমি প্রথম কম্পিউটার দেখি ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে, একটা ঢাউস ডেস্কটপ। আমার মেয়ে, সে মানে 3 বছর 4 বছর বয়স থেকে সে ট্যাব নিয়ে খেলে। যেভাবে সমাজ এগোচ্ছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে, আমরাও সেভাবে এগোচ্ছি। তো সেকেন্ড হচ্ছে রিনিউয়েবল এনার্জি, একটি আপকামিং সেক্টর, যেখানে লোক লাগবে 10 লাখ। তার উপরে কি আছে? ই কমার্স অ্যান্ড রিটেল। ই কমার্স তো আপনাদের বোঝানোর কিছু নেই, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, সবই ই কমার্স। আমরা অনলাইনে যে বই বেচি, যেটা অমিত বাবু উল্লেখ করলেন যে আমি এই বাংলা বই, গল্পের বইয়ের জগতে প্রথম আমি শুরু করেছিলাম অনলাইনে বাংলা বই বিক্রি করা, বইচই.com বলে, সেটাও ই কমার্স। রিটেল বলতে এখানে কি? অর্গানাইজড রিটেল। মানে ধরুন স্পেন্সার, অর্গানাইজড রিটেল, বিগ বাজার, অর্গানাইজড রিটেল, বড় রিটেল স্টোর, যেখানে অনেক কোম্পানির প্রচুর ধরনের জিনিস এক জায়গায় রাখা থাকে। পাড়ার মুদির দোকান নয়, পাড়ার মুদির দোকান আনঅর্গানাইজ সেক্টর। এই যে বললাম 30 কোটি লোক কাজ করেন আনঅর্গানাইজ সেক্টরে, পাড়ার মুদির দোকান আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ যে রিটেল, তাতে এবং ই কমার্স মিলিয়ে লোক লাগবে প্রায় 20 লাখ। ঠিক আছে, কাছাকাছি প্রায় 20 লাখ লোক লাগবে আরেকটি সেক্টরে, সেটি হচ্ছে হেলথ কেয়ার। ভারতবর্ষে হেলথ কেয়ারে যে পরিমাণ আমাদের মানে পার জনসংখ্যা, যে কজন ডাক্তার, নার্স এবং এই ধরনের সেবকরা আছেন, সেই সংখ্যাটা খুব অপ্রতুল, খুবই অল্প। তো আমাদের প্রায় 18 থেকে 20 লাখ হেলথ কেয়ারে লোক লাগবে, এবং তার মধ্যে ডাক্তার থেকে শুরু করে নার্স অব্দি সবাই আছেন। ঠিক আছে, সবচেয়ে বড় সেক্টর
যেখানে সবচেয়ে বেশি লোক লাগবে কি জানেন? আইটি। কত লোক লাগবে জানেন? আমি তো এখন 10 লাখ 15 লাখের কথা বলছিলাম। আইটি সেক্টরে 2026 সালের মধ্যে 95 লাখ লোক লাগবে। কত লোক লাগবে? 95 লাখ, 95 লাখ। আমি এটা 1 কোটি বলতে পারতাম, আমি যাতে আপনি বুঝতে পারেন যে একদম ঠিক ডেটা বলছি। 95 লাখ লোক লাগবে 2026-এর মধ্যে। আজকে 2024-এর প্রায় শেষ হতে চলেছে, মানে আর 2 বছরের মধ্যে ভারতবর্ষে 95 লাখ লোক লাগবে আইটি সেক্টরে। এবার আপনারা বলুন, এবার আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা শুধুমাত্র কি নেট সেট সরকারি চাকরি যেখানে যার পাবেন কি পাবেন না নিশ্চয়তা নেই, পরীক্ষা হবে কি হবে না, হলে তার কোয়েশ্চেন পেপার লিক করবে কি করবে না, আপনি পাস করেও চান্স পাবেন কি পাবেন না, এত নিশ্চয়তা আছে, সেখানে বেশি আপনার মনোযোগ দেবেন, নাকি সেই সেক্টরে মনোযোগ দেবেন যেখানে 95 লাখ লোক লাগবে? আর এখানে আমরা কতজনের কথা বলছি? 318 জন। মানে আমি, অমিত বাবু, প্রফেসর সাহেব দুজন, 4 জনকে বাদ দিলে 314 জন। এই বিপুল সংখ্যার লোক পাবে কোথেকে কোম্পানিগুলো? এইখানে একটা 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 একেবারে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে বেসিক, ভারতবর্ষের ইন্ডাস্ট্রি যে ধরনের স্কিল সেট চাইছে, ভারতবর্ষের যুব সমাজ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সেই ধরনের স্কিল সেট শিখছে না। অন্য কথা বলতে গেলে there is a huge gap between employment and employability. ভারতবর্ষের সবচেয়ে বড় প্রবলেম এখন এমপ্লয়মেন্ট নয়, ভারতবর্ষের সবচেয়ে বড় প্রবলেম এখন এমপ্লয়াবিলিটি। কারণ এই যে 95 লাখ আইটিতে লোক লাগবে, আমি তো হেলথ কেয়ার এগুলো ছেড়েই দিলাম, তাদের বা ই কমার্স, আমি ই কমার্সেরও 10-20 লাখ যদি ধরে নিই, 95 লাখ, কারণ ই কমার্স আইটির মধ্যেই পড়বে, ধরলে 1,05 লাখ, সরি 20 প্লাস 95 কত, 1,15 লাখ। 1,15 লাখ যে লোক লাগবে, তার যা যা স্কিল সেট দরকার, আমাদের কলেজগুলো, আমাদের স্কুলগুলো, সে আমি রাজ্য সরকারি স্কুল হোক, কেন্দ্রীয় সরকারি স্কুল হোক, সিবিএসসি হোক, আইসিএসসি হোক, মাধ্যমিক বোর্ড হোক, হিন্দি বোর্ড হোক, যেই হোক, আমরা কি শেখাই? আমরা শেখাই না। ফলে ভারতবর্ষের ইন্ডাস্ট্রি যে শিক্ষায় শিক্ষিত লোক চাইছে, সেই শিক্ষায় শিক্ষিত লোক ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা প্রোভাইড করতে পারছে না। এখানে কি ফলে কিসের দরকার আসে? তাহলে আপনাকে একটা টেকনিক্যাল স্কিল অ্যাকোয়ার করতে হবে। ঠিক আছে, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরকে আইটি সেক্টরে কতটা পোটেনশিয়াল আছে? প্রচুর পোটেনশিয়াল আছে। আমি সমস্ত প্রশ্ন এক এক করে নেব, আমাকে বলতে দিন। প্রচুর পোটেনশিয়াল আছে। নন সায়েন্স, আমি বলে দিচ্ছি, বাংলা অনার্সের লোক চাই, আজকে বাংলা অনার্সের লোক চাই আইটি সেক্টরে, যদি সে ভালো কন্টেন্ট রাইটিং লিখতে পারে বা জানতে পারে, তারও আইটি সেক্টরে দরকার আছে। আমাদের বুঝতে হবে যে এখন ইন্ডাস্ট্রি কি চাইছে আর আমরা কি দিচ্ছি ইন্ডাস্ট্রিকে। মানে আমি এখন নিজেকে একজন শিক্ষা ব্যবস্থার অংশ বলে মনে করছি, সেই অর্থে বলছি, যেহেতু আমি অমিত বাবুর আমন্ত্রণে এসেছি। আমি এখন ধরে নিন আমি এখন বিএসএস ইআই এর লোক, আমার কাছে ইন্ডাস্ট্রির লোকজন ফোন করছে, আমার কাছে আমার কলকাতার আইটি ইন্ডাস্ট্রির সমস্ত বড় বড় কোম্পানি, প্রচুর বড় বড় এইচআর হেড, পদস্থ হেডরা আমার বন্ধু আছেন। সে আপনি পিডব্লিউসি থেকে শুরু করে অ্যাক্সেঞ্চার বলুন, টিসিএস বলুন, তাদের সঙ্গে আলাপ আছে। তাদের একটি কথা আমার কাছে, অভিক ছেলে পাচ্ছি, অভিক একটা ছেলে দাও। আচ্ছা, তোমার কিসে ছেলে চাই? আমার কাছে ভালো একটা হিস্ট্রি অনার্স পড়েছে, পিএইচডি করেছে হিস্ট্রিতে, বলে ভারতবর্ষের মুঘল পিরিয়ড নিয়ে। বলছে না, আমার তো সেই ছেলে লাগবে না, আমার এমন ছেলে লাগবে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট জানে, এমন ছেলে দাও। বলছে আমি ইন্টারভিউতে শুধু দেখবো ছেলেটার দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা আছে কিনা, আর কম্পিউটারের সামনে বসিয়ে দেখবো মানে লোকটা কোড করতে পারে কিনা, মানে বেসিক কোডিংটা জানে কিনা। তুমি শুধু এইটুকু করো, আমি চাকরি দেবো। আমি সেই চাকরি দিতে পারছি না, সেই চাকরিও আমরা দিতে পারছি না। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে কি ধরনের এখন আইটিতে এখন তাহলে আমি আরো আমার মানে যাকে আমি শুরু করেছিলাম ভারতবর্ষের জনসংখ্যা দিয়ে 140 কোটি, সেখান থেকে কোথায় এলাম?
না কত কোটি লোক চাকরি করেন? কোথায় এলাম সেখান থেকে কত কোটি লোক বেসরকারি চাকরি করেন? সেখান থেকে কোথায় এলাম যে কি কি সেক্টরে চাকরি করেন? সেখান থেকে আমি আরো মানে ক্রমশ ন্যারো ডাউন করে চলেছি যে চাকরি বাজারটা কোথায়, এটাকে বোঝাবার জন্য সবচেয়ে বেশি চাকরির ডিমান্ড কোন সেক্টরে আছে? আইটি সেক্টর। সবচেয়ে বেশি চাকরির ডিমান্ড কোথায় আছে? আইটি সেক্টরে আছে। এখন কথা হচ্ছে আইটি সেক্টর চাকরি তো আছে বটে, ওই সেই শরৎচন্দ্রের ভাষায় বলতে গেলে মানে বন্দুক তো আছে বটে, লাউ তো বটে, কিন্তু অনেকে চাকরি তো আছে বটে, কিন্তু চাকরি দেয় কে? চাকরি দেওয়ার জন্য কোম্পানি বসে আছে। আপনাকে ওই স্কিল সেট গুলো শিখতে হবে এবং কোম্পানিরা আশা করে না যে এই স্কিল সেট গুলো মানে কোনো কলেজে বহুদিন ধরে শেখানো হবে, 4 বছরের কোর্স 3 বছরের কোর্স তারপরে আসবে, তারা সেটাও চায় না। তারা চায় কি, তারা 5-6 মাসের কোর্স বেসিক আইডিয়াটা নিয়ে আসবে, বেসিক কোডিং কি করে শিখতে হয় বা এই কাজটার বেসিক আইডিয়াটুকু নিয়ে আসবে, বাকিটা আমরা শিখিয়ে পড়িয়ে তৈরি করে নেব। ঠিক আছে, এই হচ্ছে কোম্পানিগুলোর মেন মুদ্রা। কি কি স্কিল লাগবে বেসিক্যালি স্যার একটু বলবেন প্লিজ? আমি আসছি, সেটা বলবো বলেই তো আজকে এসছি ঋদ্ধি। এই মুহূর্তে ভারতবর্ষের আপনি জানেন মানে ইকোনমি কোন দিকে চলেছে, তাহলে আমাকে বুঝতে আরো বোঝাতে সুবিধা হবে যে কেন আমার 95 লাখ লোক লাগবে। আমি ভারতবর্ষের ইকোনমি কোন দিকে চলেছে আপনারা দেখেছেন, শিল্প বিপ্লব, আপনারা যারা ইতিহাসে স্টুডেন্ট পড়েছেন, রাইট? শিল্প বিপ্লব, ঠিক আছে। এখন ভারতবর্ষ একটা আইটি শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে চলছে, ইনফরমেশন টেকনোলজি শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে চলছে। আমরা ভাবতে পারতাম না, আজ থেকে 3-4 বছর আগেও ভাবতে পারতাম না যে বাড়িতে বসে যদি রাত 10টায় আমার একটা কেক খেতে ইচ্ছা করে, আমি একটা অ্যাপ ব্ল্যাঙ্কেটে অর্ডার দিলে আমাকে এক্ষুনি দিয়ে যাবে। আমি 4-5 বছর আগে ভাবতে পারতাম না যে আমার যদি দুপুরবেলা মনে হয় যে আজ আর রান্না করতে ইচ্ছা করছে না, বাড়িতে একটা খাবার নিয়ে আনিয়ে নিয়ে আরসালানের বিরিয়ানি, আমার আরসালান যেতে হবে না, আমি সুইগি জোম্যাটোতে অর্ডার করলে চলে আসবে। আমি আজ থেকে 6-7 বছর আগে ভাবতে পারতাম না যদি আজকে আমাকে রাত ভোর 4টে আমাকে ফ্লাইট ধরতে হয়, আমাকে প্রায় ফ্লাইট ধরতে হয় অত ভোরের দিকে, তাহলে আমাকে পাড়ার ট্যাক্সিওয়ালাকে আগে রাতে গিয়ে বলে রাখতে হবে, তাকে 100 টাকা অ্যাডভান্স দিয়ে রাখতে হবে, সে 500 টাকা দেবে, আমার বাড়ি এয়ারপোর্টের থেকে 5 মিনিট লাগে। এখন আমার কাছে ওলা উবের আছে, আমি আগে থেকে বুক করে রাখতে পারি, এসে আমার নিয়ে যাবে। ওলা উবের এখন টোটোতে, আমি বাড়ি থেকে বসে টোটো বুক করতে পারি, আমার সমস্ত সুবিধা। আমি এখন ডাক্তার দেখাতে পারি অ্যাপে। আমি মানে অ্যামাজন ফ্লিপকার্ট তো ছেড়েই দিলাম, বাড়ির টিভি থেকে শুরু করে লোকে কি না কিনছে অ্যামাজন ফ্লিপকার্টে, আমি বাড়ির ডাক্তার দেখাচ্ছি সেটাও অ্যাপে। এই যে বিপুল পরিমাণে যে ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবটা চলছে, আইটি শিল্প বিপ্লবটা চলছে, তার জন্য কতগুলো বেসিক স্কিল সেট দরকার, কতগুলো বেসিক কোর্স শিখে রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি। যদি আপনি এই যে জয়যাত্রা চলছে ভারতবর্ষের আইটি ইন্ডাস্ট্রি, ওই যে বলেছিলাম যে সারা পৃথিবী তাকিয়ে আছে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী তাকিয়ে আছে আপনাদের দিকে, ভারতবর্ষের যুব সমাজের দিকে, তারা কি করছে। ভারতবর্ষে সবচেয়ে বেশি, ভারতবর্ষে যে জিপে সিস্টেম, আমি একটু আগে ধূপকাঠি কিনতে বেরিয়েছিলাম বাড়িতে পুজো দেবো বলে, ধূপকাঠিটার দাম 10 টাকা, সেটা অব্দি আমি জিপেতে পেমেন্ট করেছি। এই যে ইউপিআই সিস্টেম পৃথিবীতে ভারতবর্ষের থেকে স্ট্রং আর কোথাও নেই, কোথাও নেই। এই যে বিপুল পরিমাণ যাকে বলে সম্ভাবনা, এগুলো কিন্তু আরো বাস্তবায়িত করতে হবে। আরো নতুন নতুন কোম্পানি আসছে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে। মানে 10টা আইডিয়া তো আমি বলতে পারি, সে ব্যাঙ্গালোরে, বম্বেতে, দিল্লিতে, ইভেন কলকাতায় কত লোক বসে নতুন নতুন আইডিয়া বার করছে যে আমরা এই জিনিসটা বানাবো, এই সার্ভিসটা দেবো, এই জিনিসটা পড়াবো, এইটা শেখাবো, এইটা বিক্রি করব। তার জন্য তাদের কিছু স্কিল সেট লাগে। কি কি লাগে? যখন আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, দিচ্ছেন, রাইট, আপনার একটা দোকান লাগে, দোকান বানাতে হয়, আপনি একটা প্রোডাক্ট বানিয়ে বিক্রি করবেন, একটা দোকান লাগবে। এখানে দোকান হচ্ছে ওয়েব, দোকানটা ওয়েবের দোকান, মানে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে যার থ্রু দিয়ে আপনি দোকানটা বানাবেন। একটা ওয়েবসাইট বানাতে হবে বা একটা ওয়েব পেজ বানাতে হবে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা কোথাও একটা, বা আপনাকে একটা ইউটিউবে একটা কোনো লিঙ্ক খুলতে হবে। ফলে আপনাকে কি করে ওয়েবসাইট বানাতে হয় সেইটা ভালো করে শিখতে হবে। সেই যে কোর্সটা, তার নাম হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আপনার যদি কেউ চান শিখে রাখতে পারেন, ঠিক আছে। আমি কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সব বলে দেবো ডোনা, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আপনাদের একদম মানে হুবহু বলে দিচ্ছি,
সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। মানে আপনি দোকান সাজালেন, আপনার দোকানটা দেখতে কেমন সুন্দর, এই দোকানটা দেখতে কত সুন্দর, কতটা সাজানো, তার জন্য লাগে কি আরেকটা স্কিল, সেটাকে বলে ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইন। ইউআইটা কি? ইউজার ইন্টারফেস। ইউএক্সটা কি? ইউজার এক্সপিরিয়েন্স। গ্রাফিক্স ডিজাইন, তাতে সেটার উপর ডিপেন্ড করে যে কতটা সুন্দর আপনি দোকানটা সাজিয়েছেন। ঠিক আছে, এবারে প্রোডাক্টের গুণাবলী লিখবেন, আপনার কোম্পানি কি করে, আপনার প্রোডাক্ট কি করে, অমুক তমুক, হ্যাঁ তার একটা লেখার একটা স্টাইল আছে, কায়দা আছে, সেগুলো শিখতে হয়। সেই যে কোন কোর্স করলে আপনি এটা শিখতে পারবেন, সেই কোর্সের নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং। আজকে যে অ্যাড গুলো বেরোয়, যে ব্লগ লেখা হয়, সেগুলো সব কন্টেন্ট রাইটিং। প্রফেশনাল কন্টেন্ট রাইটাররা লেখেন। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবার আপনাকে মার্কেটে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে হবে। একদিন ধরে আমরা কি দেখতাম, যে কিভাবে বিক্রি হচ্ছে, আমরা টিভিতে অ্যাড দেখছি, আমরা রেডিওতে অ্যাড শুনছি, আমরা বাইরে বিলবোর্ড দেখছি, হাতে কেউ হ্যান্ডবিল ধরিয়ে দিয়ে যাচ্ছে, আমরা এভাবেই করতাম, এভাবেই মার্কেটিং দেখেছি আমরা। সে জামানা পাল্টে গেছে, ওই ওই সময়টাই পাল্টে গেছে। এখন মানে নতুন কোম্পানি ছেড়ে দিই, পুরোনো কোম্পানিগুলো তার বাজেট, মার্কেটিং বাজেটে একটা বিশাল অংশ ডিজিটাল মার্কেটিং এর জন্য খরচা করছে। ডিজিটাল মার্কেটিং, আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে মুহূর্তে একটা কিছু সার্চ করলেন, যে ফেসবুকে কথা কথা বলি, ধর দ্রুত সার্চ করলেন, আপনার গুগলে সার্চ করলেন, দেখবেন ফেসবুকে আপনার কাছে জুতোর অ্যাড আসা শুরু করবে বিভিন্ন কোম্পানি। এগুলো এমনি এমনি হয়? এমনি এমনি হয় না, সব ডিজিটাল মার্কেটিং এ করলেন। এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ইন ডিমান্ড কোর্স। সবচেয়ে ভালো ডিজিটাল মার্কেটিয়ার, ভালো কন্টেন্ট রাইটার, ভালো ওয়েব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এর মানে এর যাকে বলে লোকজন বসে আছে যে ভাই কিছু 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 জানে, এরকম হলেই হলো, কিছু বেসিক জানে হলেই হলো, বাকিটা আমি শিখিয়ে নেবো। ঠিক আছে, এছাড়াও প্রচুর আরো অনেক কোর্সে আমি আপনাকে নাম বলছি, শুনুন। আপনি যখন দেখবেন যে কার সঙ্গে কথা বলছেন, মানে হয়তো আপনার স্ত্রীর সঙ্গে বা বন্ধুর সঙ্গে কথা বলছেন, ক্রিকেট নিয়ে কথা বলছেন, কিছু একটা, আপনি দেখবেন ফেসবুকে আপনার কাছে কিন্তু ক্রিকেটের বিভিন্ন রিলস, বিভিন্ন জিনিসপত্র আসা শুরু করে। কি করে না, আপনার ফোনে ফেসবুক আপনার কিন্তু কথা শুনছে, আপনার ওটা ওই নোটিফিকেশনটা বা ওই 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 জায়গাটা অন রাখা আছে। সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গেস করছে আপনারা এই কথাটা বলছেন, এই শব্দটা উচ্চারণ করেছেন, আপনি হয়তো এই বিষয়ে ইন্টারেস্টেড, সে আপনি ওই বিষয়ে রিল দেখানো শুরু করলো। বা আপনি হয়তো আজকে কালকে কোনোভাবে কোনো একটা পার্টিকুলার বাংলা বইয়ের খোঁজ করেছেন বা গুগলে সার্চ করেছেন হরর স্টোরি বলে, আপনার কাছে দেখবেন বিভিন্ন হরর স্টোরি, সিনেমা, গল্পের বই, রিলস তার আসতে শুরু করবে। এই যে বিপুল কর্মকাণ্ড, মানুষের মন বুঝে, মানুষের চাহিদা, তার আনস্পোকেন চাহিদা, আমার দাদা আজকে 100 গ্রাম ডাল লাগবে, এইটা আমার স্পোকেন চাহিদা, কিন্তু আমার মনে গুপ্ত ইচ্ছে যে আমি একটা দামি জুতো কিনবো, ওটা আমি বলতে পারছি না কাউকে। ফেসবুক কিন্তু শুনছে, আপনার ডিজিটাল মাধ্যম, আপনার হাতে যে ফোনটি আছে সে শুনছে, আপনার ল্যাপটপ আপনার কথা শুনছে, সে কিন্তু আপনাকে সবসময় বলে যাচ্ছে। এই যে প্রসেসটা, এটাকে বলে ডেটা এআই অ্যান্ড মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এআই মেশিন লার্নিং এর বেসিক ফাউন্ডেশন কোর্স আমরা বলি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স। তো তার জন্য একটি পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, যার নাম হচ্ছে পাইথন অ্যান্ড আর। তাহলে আমরা কি কি কোর্সের নাম জানলাম, আমি এক এক করে বলে যাচ্ছি, প্রথম থেকে আবার বলে যাচ্ছি। সবার আগে ডিজিটাল মার্কেটিং, তারপরে কন্টেন্ট রাইটিং, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স উইথ পাইথন। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেরি বেসিক কোর্স। এছাড়াও প্রচুর কোর্স আছে। কি কি কোর্স আছে? যেমন ধরা যাক ক্লাউড কম্পিউটিং, খুব জটিল কোর্স, আরো অ্যাডভান্স লেভেলের। নামটা বলে রাখছি, এখন মনে রাখার দরকার নেই। ডেভঅপস মনে রাখার দরকার নেই। আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সাইবার সিকিউরিটি। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সাইবার সিকিউরিটি। সেটা ব্যাপারটা কি না, সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার যে ওয়েবসাইট বানিয়েছেন সেখানে অন্য কোনো জায়গার লোক, অন্য কোনো কোম্পানির লোক সেটাকে ইয়ে করছে কিনা, ব্রিচ করার চেষ্টা করছে কিনা, আপনার ডেটা চুরি করার চেষ্টা করছে কিনা। ঠিক আছে,
সেটা সাইবার সিকিউরিটি, সেটাও একটা খুব ইন্টারেস্টিং জায়গা। ভারতবর্ষে প্রপারলি ট্রেইনড যাকে বলে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নেই বললেই চলে। ঠিক আছে, আমি এতগুলো কোর্সের কথা বললাম এবং আমি প্রতিটা কোর্সেই বলছি, আমি যে কোর্সের নাম বললাম আমাকে মানে অবিশ্বাস করতে, আমাকে বিশ্বাস করতে একবারও বলছি না, আমাকে অবিশ্বাস করতে বলছি না। আপনারা জাস্ট এই কাজ করতে করতেই গুগলে সার্চ দিন রিকোয়ারমেন্ট অফ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ইন কলকাতা অর ইন ইন্ডিয়া। আপনি দেখুন আপনার কাছে কটা রিকোয়ারমেন্ট আসে, জাস্ট দেখুন না। মানে আমি জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড বন্ধ করছি, আপনারা তো আছেন, আপনারা সার্চ করে দেখুন রিকোয়ারমেন্ট অফ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইন কলকাতা অর ইন ইন্ডিয়া। আপনারা নিজেরা সার্চ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি বিপুল পরিমাণ চাকরি অপেক্ষা করে আছে। এবং যে চাকরির জন্য কিন্তু আপনাকে 3 বছর ধরে নেট সেটের জন্য অত প্রিপারেশন নিতে হবে না, কি বলে বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে মুহূর্ত রাখতে হবে না, আপনাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় রামপালের পরে কি কি রাজা হয়েছিলেন মুখস্থ রাখতে হবে না, এত কিছু করতে হবে না। যে জিনিস কাজে লাগে বৃত্তিমূলক শিক্ষা, যে জিনিস কাজে লাগে বৃত্তিমূলক শিক্ষা, আমরা শুধুমাত্র সেই শিক্ষার কথা বলছি। এবং যে কোর্স করতে খুব বেশি হলে হয়তো 4 থেকে 5 মাস লাগে, খুব বেশি হলে 4 থেকে 5 মাস লাগে। এবং আপনারা দেখবেন যে প্রচুর আজকে এই আলোচনা হচ্ছে, যদি আপনি মোবাইলে শুনে থাকেন, আমি যে কথাগুলো বললাম মিলিয়ে নেবেন। যদি আপনি এই এই মিটিংটা মোবাইলে শুনে থাকেন, শুনছেন হয়তো, আপনারা দেখবেন যেই মুহূর্তে শেষ হবে আমার কোর্স, আস্তে আস্তে আপনাদের মোবাইলে কিন্তু বিভিন্ন কোচিং ইনস্টিটিউট যারাই এই সাবজেক্ট গুলো পড়ায় তাদের অ্যাড আসা শুরু করবে, তাদের অ্যাড আসা শুরু করবে। এটাও কিন্তু ওই আপনার সিস্টেম আপনার কথা শুনছে, সে আপনার চাহিদা বুঝছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে মেশিন, সে লার্ন করছে, সে আপনাকে বলছে। এখন দুনিয়া এতটা এগিয়ে গেছে, তারপর এসেছে চ্যাট জিপিটি অ্যান্ড এআই। আমরা মানে চ্যাট জিপিটি ইজ আ পার্ট অফ দ্যাট। চ্যাট জিপিটি আমরা নাম শুনছি, সে নাকি সমস্ত চাকরি খেয়ে নেবে, অমুক তমুক হেন তেন, এসবের কোনো ভিত্তি নেই। আমি আপনাকে স্পষ্ট বলছি, চ্যাট জিপিটি কালকে এসে সমস্ত চাকরি খেয়ে নেবে, হতে পারে না। একটা কথা মনে রাখবেন, চ্যাট জিপিটি কি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, আজ অব্দি মানুষ যা যা করেছে সেগুলোকে একত্রিত করে তার নির্যাস সে বার করে। মানে ধরা যাক আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম যে রাইট সামথিং অ্যাবাউট সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এবার ও কি করবে, ও নেটে খুঁজবে কোথায় কোথায় ইনি কে কি লিখেছে, সে তার মতো করে একটা সামারি বানিয়ে আমাকে দেবে। তার মানে কেউ না কেউ আগে নেটে লিখে রেখেছে। ফলে চ্যাট জিপিটি সেই কাজই একমাত্র করতে পারে যা মানুষ কখনো না কখনো করেছে। মানুষ কখনো করেনি এই কাজ, কখনো চ্যাট জিপিটি করতে পারে না। চ্যাট জিপিটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। এককালে কি ছিল যে আমাদের ওই পাংখা বার্দার ছিল, যখন সিলিং ফ্যান আসার আগে লোকে পাখাটা দিয়ে মানে ওই পাখা টানতো আর কি, বাইরে কি বলে একটা পুলি থাকতো, সেখান দিয়ে পাংখা বার্দারা পাখা টানতো, উপরে একটা বড় ঝালোর মতো দুলতো, তাতে হাওয়া লাগতো। যখন সিলিং ফ্যান আবিষ্কার হলো তখন কি আর দরকার হলো পাংখা বার্দারদের? না। আপনি যদি বলতে পারেন তাহলে তো চাকরি চলে গেল, আপনি সেটা বুঝছেন যে তাদের চাকরি চলে গেল, কিন্তু ওই সিলিং ফ্যান কারখানায় কতজন কর্মী দরকার হলো সেটা তো ভাবছেন না। পাংখা বার্দার 2-3 মানে সারা গ্রামে হয়তো 2টো ঘরে থাকতো, 2টো মাত্র জমিদার বাড়ি, 2টো মাত্র ঘরে হয়তো পাংখার ব্যবস্থা থাকতো। সিলিং ফ্যান এতগুলো ঘরে আছে, সারা গ্রামের প্রত্যেকের ঘরে সিলিং ফ্যান আছে, তাহলে এতগুলো সিলিং ফ্যান লাগবে, তার জন্য ফ্যাক্টরি লাগবে, তার জন্য তোমার এত লোক লাগবে, দক্ষ লোক লাগবে। ফলে স্কিল সেট চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই নয় যে চাকরি থাকবে না। বুঝতে পারলাম? 2জন পাংখা বার্দারের বদলে আমার এতজন সিলিং ফ্যান কোম্পানির কর্মী লাগবে। তাদের কি জানতে হবে, কি করে দাদা লেদ মেশিনটা চালাতে হয়, কি করে আমাকে কয়েলটা উইন্ড করতে হয়, রাইট, কি করে আমাকে পাখাটা ফিক্স করতে হয়, কি করে একটা আমার পাখার যে ব্লেডটা আছে সামান্য বাঁকিয়ে দিতে হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো, কত বড় পাখা হবে, ওইটা তাকে জানতে হবে। ফলে মানুষের স্কিল সেট চেঞ্জ হতে থাকছে। আপনাকেও যদি আপনি পাংখা বার্দার না হতে চান, তাহলে কিন্তু আপনাকেও আপনার স্কিল সেট আপডেট করে রাখতে হবে। কি কি স্কিল সেট মোটামুটি এখন ইন ডিমান্ড আছে? আইটির জন্য বললাম। যদি এটা হেলথ কেয়ার নিয়ে হতো, আমি আপনাকে অন্য অন্য কোর্সের কথা বলতাম যে দাদা হেলথ কেয়ারে আপনাকে এই শিখতে হবে।
শুধুমাত্র আইটির জন্য যেহেতু সবচেয়ে বেশি, প্রায় 1,15,00,000 বললাম চাকরি দরকার আছে 2026-এর মধ্যে ভারতবর্ষে, শুধু আমি তাতে লাগবে এই ধরনের কোর্সের কথাই উল্লেখ করলাম। ঠিক আছে, মোটামুটি এই ছিল আমার বক্তব্য আজকে, যে আপনারা একবারও ভাববেন না যে বেসরকারি চাকরি মাত্রেই কি হবে, কি হয় না হয়, বুক ছমছম, সবসময় তো লোকজন তো ভয় ভয় থাকে, কোনো নিরাপত্তা নেই। সরকারি চাকরিরও আজকাল কোনো নিরাপত্তা নেই। ইনফ্যাক্ট সরকারি চাকরি পাবেন কিনা তারই কোনো গ্যারান্টি নেই, তারই কোনো গ্যারান্টি নেই। আমি আপনাদের হতাশ করছি না, আমি আপনাদের নিরাশ্বাস করছি না, আমি আপনাদের শুধুমাত্র চাকরির বাজারটা কিরকম সেটা নিয়ে একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। কারণ আপনারা আমার থেকে, এই প্রফেসর সাহেব বাদ দিয়ে দুজন যে প্রফেসর সাহেব আছেন এবং অমিতবাবু আমার থেকে বয়স অনেকটা ছোট, প্রায় 10 বছরের ছোট, আপনারা আমার থেকে অনেক ছোট। আমি প্রায় 20 বছর ধরে, যাকে বলে ওই হিন্দিতে বলে ঘাট ঘাট কা পানি পিনা, আমি ওই ঘাট ঘাট কা পানি পিয়ে আজকে এই ঘর জায়গায় এসেছি। আমি জানি দুনিয়া কোথায় চলেছে, আমি জানি আজকাল কি ধরনের কোর্স করলে মানুষ চাকরি পাবে। আমি শুধু সেই আভাসটুকু আপনাদের দিতে এসেছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার বক্তব্য বলা হলো। এবার যার যা প্রশ্ন, আপনারা অমিতবাবু আপনি যদি প্রশ্নগুলো মডারেট করে দেন খুব ভালো হয়, নইলে আমার ওই কার পরে কে প্রশ্ন করবেন ভুলিয়ে যাবে। আপনি যদি তাহলে আমি তার স্পেসিফিক জবাব দিতে পারি। একেবারে। তো এখানে আমি একজন লিখেছে দেখলাম যে আমি নেট পাস, আমি তাহলে কি করব, ডিমোটিভেট হচ্ছি। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক সেরকম ভাবেই আমরা কিন্তু সমান ধৈর্যের মানুষও নয়। কেউ 3 বছর খাটতে পারে একটা প্রফেসরি চাকরির জন্য, কেউ 7 বছর খাটতে পারে একটা প্রফেসরি চাকরির জন্য, কারোর আবার 3 মাসও সহ্য হয় না যে আমার ইমিডিয়েট একটা চাকরি দরকার। তো এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বারবারই একটা কথা বলবো, কোনোটাই অ্যাবসলিউট হয়ে যায়নি, ঠিক আছে? বাট আমরা আগামী দিনে কি হতে চলেছে সেটার একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের জীবনে সবার আগে কিন্তু পেট, ঠিক আছে, জীবন, জীবিকা। তো আমাদের প্যাশন আর পেটের মধ্যে না একটা বড্ড দূরত্ব। মন চাইছে সারাদিন পড়তে, আমি খুব পড়ুয়া, কিন্তু শুধু পড়লে তো পেটে ভাত আসবে না, কাজটাও করতে হবে। তাই বর্তমান যা যুগ আসছে, আমাদেরকে দুটোকেই মেনটেন করতে হবে। যতদিন না স্বপ্নের সেই শিক্ষকতার চাকরি পাচ্ছ, ততদিন এই ধরনের কাজগুলো শিখে তুমি চাইলে ঘরে বসে ফ্রিল্যান্সিং করেও কিন্তু নিজের আর্নিং জায়গাটা তৈরি করতে বলবো। আমি এই বিষয়টা নিয়ে অভিজ্ঞবাবুকে একটু বলার জন্য অনুরোধ করবো, পার্টিকুলার এই জায়গাটা। খুব ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, এখানে কিন্তু কাউকে আমি ডিমোটিভেট করার জন্য এই কথাটা বলিনি। আপনারা নেট সেট করছেন একেবারে একদম, আমি ডিমোটিভেট করার জন্য বলছি না। আমি কি বলেছি, আপনার সামনে দুটো দরজা আছে বাড়ি। আপনার একটা দরজা সরকারি চাকরি, একটা বেসরকারি চাকরি। আপনি বেসরকারি চাকরির দরজাটা বন্ধ করে রাখবেন না, খুলে রাখুন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনি চাকরি করছেন না, আপনি বসে বসে নেট সেটের মানে প্রিপারেশন নিচ্ছেন। এই যে কোর্স গুলো বললাম, এর মধ্যে এমন কিছু কোর্স আছে, যেমন কন্টেন্ট রাইটিং, এমন একটা কোর্স যেটা আপনি পড়তে পড়তে, আপনি এই জিনিসটা করতে করতে বাড়িতে বসে করতে পারেন এবং উপার্জন করতে পারেন। হয়তো আপনার হাত খরচটুকু উঠে এলো। বুঝতে পারছি। কন্টেন্ট রাইটিং কি আমি আরেকটু বিশদে বলি, তাহলে ব্যাপার বুঝতে পারবেন। কন্টেন্ট রাইটিং হচ্ছে আপনাকে একটা বিষয় নিয়ে বেশ কিছু জিনিস পড়ে আপনাকে একটা এসে লিখতে হলো, এই হচ্ছে কন্টেন্ট রাইটিং। পাতি কথায়, মানে খুব সহজ ভাষায় বলছি। কন্টেন্ট কি, এই আমি আপনাকে যে কথাগুলো বলছি এটাও একটা কন্টেন্ট। আপনি সিনেমা দেখেন কন্টেন্ট, আপনি ফেসবুকে পোস্ট করেন কন্টেন্ট, আপনি ফেসবুক দেখেন, যেগুলো পড়েন সেগুলো কন্টেন্ট, আপনি গান শোনেন সেগুলো কন্টেন্ট। আমরা যে কন্টেন্ট রাইটিং এর কথা বলছি সেটা হচ্ছে একদম পুরো প্রফেশনাল কন্টেন্ট রাইটিং, যেটা শিখতে খুব বেশি হলে 1 থেকে 2 মাস লাগে। বাড়িতে বসে কাজ করবেন, আপনাকে বললে হয়তো দাদা একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লাগবে, পার ওয়ার্ডে 50 পয়সা করে দেবো। আপনি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দিলেন, আপনি 500 টাকা পেলেন, আপনার সন্ধ্যাবেলা ফুচকার খরচটা উঠে এলো। মানে আপনি হয়তো খুব ক্রুডলি কথাটা বোঝালাম, সন্ধ্যাবেলা ফুচকার খরচটা হয়তো উঠে এলো, আপনার হাত খরচটা হয়তো কিছু উঠে এলো। আপনি এবং যে কটা কোর্সের কথা বললাম তাদের মধ্যে অনেকগুলো কোর্স কিন্তু, অনেকগুলো চাকরি কিন্তু ফ্রিল্যান্সে হয়, অনেকগুলো চাকরি কিন্তু পার্ট টাইম হয়, অনেকগুলো চাকরি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হয়। ঠিক আছে, হতোদ্যম হবেন না, আমি বলে রাখছি, প্রস্তুত থাকুন।
আমি শুধু এই প্রস্তুতির কথাটুকুই বলতে এসেছি। অমিতাভ, আপনি যদি প্রশ্নগুলো একটু আমাকে কিউরেট করে দেন যে কার পরে কোনটা উত্তর দেবো, তাহলে আমি সেই মতো করে উত্তর দিতে পারি। অমিতাভ, হ্যাঁ, তাহলে কি আমরা প্রশ্ন নেবো এখন? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন নিন। অনেকে প্রশ্ন করেছেন, আপনি যদি একের পরে কোনটা আগে দেবো একটু যদি বলে দেন, তাহলে আমি সেই মতো করে উত্তর দিতে পারি। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমি একটু দেখে বলে দিচ্ছি। প্রচুর বোঝার প্রশ্ন এসছে, আমি এক এক করে উত্তর দেবো, মানে খুব একটা লাইন করে উত্তর দেবো আর কি, দিলে আজকে প্রায় রাত 10টা 12টা বেজে যাবে। আহ, আহ, এখানে সৌরভ দলাই লিখছেন, স্যার আমি আইটি স্টুডেন্ট, স্যার আমার ফুল স্ট্যাকের নলেজ আছে, স্যার আমি কেমন ভাবে জবের জন্য অ্যাপ্লাই করব? আচ্ছা, দ্য বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন। আপনি একটা লিঙ্কডইনে প্রোফাইল বানাবেন, লিঙ্কডইনে প্রোফাইল বানাবেন, আপনার গিটহাবে একটা ভালো প্রোফাইল বানাবেন। নকরি এবং আমি 26খানা, আমি আরো নিশ্চয় আপনার সঙ্গে ইন্টারাকশন হবে, 26-27টা সাইটের নাম বলে দেবো। নকরি থেকে শুরু করে iimjobs.in থেকে শুরু করে দেয়ার আর প্লেন্টি অফ ওয়েবসাইটস। প্রত্যেক জায়গায় লগ ইন করবেন, যে লগ ইন আইডি বানাবেন, সেখানে সিভি আপলোড করবেন, এইটা একটা উপায়। সেকেন্ড হচ্ছে বিভিন্ন লিঙ্কডইনে গিয়ে বিভিন্ন কোম্পানির যারা এইচআর এ আছেন, এই বিষয়ে কোম্পানি যারা এইচআর এ আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে সিভি পাঠিয়ে রাখবেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাথমিক উপায়। ঠিক আছে, যদি এমন কোনো কোর্স করেন, আমরা চেষ্টা করবো যাতে এইচআর এর সঙ্গে সরাসরি যোগাযোগ করানো যায়, আপনাদের সিভি আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। নেক্সট কোয়েশ্চেন। সৌম ঘোষ লিখছেন, কেমিস্ট্রিতে এমএসসি করা আছে, কেমিক্যাল কোম্পানিতে কিভাবে জব পেতে পারি? কেমিস্ট্রিতে এমএসসি করা থাকলে কেমিক্যাল কোম্পানিতে, এটা সত্যি কথা বলতে গেলে আপনাকে বিভিন্ন কেমিক্যাল কোম্পানি যে বললাম, গেট ইনটু মানে ইন টাচ উইথ দ্য এইচআর। আপনি সবচেয়ে ভালো হয়, আপনি প্লিজ প্রত্যেককে বলছি যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বেসরকারি চাকরির জন্য, linkedin.com এ প্রোফাইল খুলুন। সবচেয়ে সেরা সোশ্যাল মিডিয়া চাকরির জন্য লিঙ্কডইনে খুলুন। এই বিভিন্ন কেমিক্যাল কোম্পানির যারা আছেন, বিভিন্ন ভাবে সার্চ করা যায়। লিঙ্কডইনে সার্চ করাও একটা আলাদা সেশন হয়। আমি অমিতবাবুকে বলবো কাউকে নিয়ে আসতে, যিনি দেখাবেন কি করে লিঙ্কডইনে রেলেভেন্ট সার্চ অপশন গুলো শো করে বা কিভাবে সার্চ করতে হয় জব। তাদের সঙ্গে যোগাযোগ করুন, এইচআর এর সঙ্গে পাঠান। নকরি.com এ প্রোফাইল খুলুন, বিভিন্ন ওয়েবসাইটে প্রোফাইল খুলুন। আমার মনে হয় কিভাবে চাকরি সার্চ করতে, অমিতবাবু একদিন কাউকে ডেকে একবার, মানে যিনি জানেন এই বিষয়টা, অনলাইনে একবার সেশন নিতে হবে। তো দেয়ার আর ওয়েজ হাউ টু সার্চ আ জব। আপনি সেখান থেকে সেভাবেই আপনারা, মানে লোকে আপলোড করে আর কি, নিজের সিভি আপলোড করে রাখে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, কি করে সিভি বানাতে হয়, একটা বিশাল বড় শাস্ত্র। সিভি আপনার চেহারা, আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, হয়তো 10,000 লোক এসছে, ধরে 10,000 সিভি পরে এইচআর, মোটেও না। ওদের একটা সফটওয়্যার আছে বলে এটিএস, সফটওয়্যারটা বলে এটিএস, তারা সমস্ত সিভি ওখানে ফেলে দেয়, ওরা কিওয়ার্ড ম্যাচ করে করে দেখে সফটওয়্যার। সেখান থেকে হয়তো 1000 থেকে হয়তো 10-15টা বার করে দিয়ে বললো, বাকিগুলো রিজেক্টেড হয়ে গেল। আপনি ভালো সিভি বানাননি, আপনার ওখানেই রিজেকশন হয়ে গেল। সিভি কি করে বানাতে হয় একটা বিশাল বড় একটা যাকে বলে শেখানোর জিনিস। কি করে জবে অ্যাপ্লাই করতে হয় সেটাও একটা বিশাল বড় শেখানোর জিনিস। সেটা এত স্বল্প পরিসরে আমি বুঝিয়ে বলতে পারবো না। বেশ, স্যার কি কি আইটি কোর্স করতে হবে আর একবার যদি বলেন। আমি বলে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, পাইথন অবশ্যই শিখে রাখুন। আমি আপাতত ই করে শিখে রাখুন, যথেষ্ট, মানে মোর দ্যান এনাফ আর কি। অন্তত আর গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইন। আমরা এমনি বাঙালিরা শিল্পী জাত, আঁকা আঁকার দিকে আমাদের একটা স্বাভাবিক প্রবণতা আছেই, ওটা শিখতে আমাদের বেশি সময় লাগে না। স্যার দেবী চৌধুরী বলছেন, স্যার কোর্সগুলো কোথা থেকে করতে পারা যাবে স্যার, এগুলো যদি একটু বলেন। এই প্রশ্নের উত্তর অমিত বাবু দেবেন, ঠিক আছে? আমি বাণিজ্যিক প্রশ্নের কোনো উত্তর দেবো না, এই প্রশ্নের উত্তর অমিত বাবু দেবেন। বেশ স্যার, আমার একটা প্রশ্ন আছে, ইউটিউব বা জনপ্রিয় সামাজিক মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করে উপার্জন করাকে আপনি কিভাবে দেখান? খুব ভালোভাবে দেখি, অবশ্যই ভালোভাবে দেখি। আমি নিজে প্রচুর ইউটিউবারের লিঙ্ক ফলো করি। দেখুন, সব জায়গাতেই কিছু বাজে কন্টেন্ট থাকে, অপ্রয়োজনীয় কন্টেন্ট থাকে, কিছু ভালো কন্টেন্ট থাকে। রামকৃষ্ণদেব কি বলেছেন, এখানে সংস্কৃতের মানে যারা আছেন তারা, মানে প্রফেসর সাহেব দুজন আছেন এবং অমিত বাবু আছেন, তারা সংস্কৃতের পণ্ডিত মানুষ,
নিরন্তরতা ক্ষীরং পিবেত, আপনি ওই মতো হবেন, পরমহংসের মতো, জলটুকু বাদ দিয়ে শুধু দুধটুকু খাবেন। কন্টেন্টের সমুদ্র ইউটিউব, আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটুকু দেখুন, ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন, লোককে সাহায্য করুন। আজকে এই সেশনে আসার আগে আমার একটি পডকাস্ট হয়েছে, একটু আগে একদল ছেলে মেয়ে এসেছিল, তারা ইউটিউবার, তারা আমার সাক্ষাৎকার নিয়েছে প্রায় 1 ঘন্টা ধরে। তন্ত্র এবং ভারত ধর্মের ইতিহাস আমার ওটা খুব প্রিয় বিষয়, ওই বিষয়ে লেখালেখি করি আমি। তার উপরে আমি বললাম, তারা তোমরা আর কি নিয়ে করো কাজ? বললো, আমরা কলকাতার যে বিভিন্ন হেরিটেজ বাড়ি আছে সেইগুলো নিয়ে কাজ করি। এটা তো একটা ভালো কাজ, ভারতবর্ষে হেরিটেজ বাড়ি নিয়ে, কলকাতার হেরিটেজ বাড়িগুলো নিয়ে একটা জায়গায় ডকুমেন্টেড হয়ে থাকছে, আমি খুব ভালো চোখে দেখি। নেক্সট একটা খুব ভালো প্রশ্ন এসছে, স্বরূপ কুমার দাস লিখেন, চ্যাট জিপিটি তো কন্টেন্ট ক্রিয়েটারের সাবস্টিটিউট হয়ে গেছে স্যার। না না, ওটাই খুব ভালো প্রশ্ন। কি বলেছি? আচ্ছা, আপনি এটা আমি দুভাবে উত্তর দিতে পারি। এক, আপনি একটা টপিক দিন, আপনি গোবিন্দবাবু, সরি কি নাম, গোবিন্দবাবু বলেন না, কি স্বরূপ বাবু, সরি স্বরূপ, আপনি আমার একটা টপিক, আমি আপনাকে বলে দিচ্ছি যে ধরা যাক হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া ইন 100 ওয়ার্ডস, ওরা চ্যাট জিপিটি লিখবে, আমিও লিখবো, বা যে কোনো ওই বিষয়ে অথরিটি তিনি লিখবেন। চ্যাট জিপিটি ক্যান নেভার চ্যালেঞ্জ অর ম্যাচ হিউম্যান ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটি আপনাকে গাইড করতে পারে, চ্যাট জিপিটি আপনাকে গাইড করতে পারে, আপনাকে একটা প্রাথমিক আইডিয়া দিতে পারে। ইট ক্যান নেভার ম্যাচ হিউম্যান ইন্টেলিজেন্স এন্ড ডেপথ অফ হিউম্যান নলেজ, ইট ক্যান নট। আপনি চ্যাট জিপিটিকে যেভাবে শেখাবেন, চ্যাট জিপিটি সেভাবে শিখবে। চ্যাট জিপিটি আপনার দাস, আপনি চ্যাট জিপিটি দাস নন। চ্যাট জিপিটি আপনার ভৃত্য, আপনি চ্যাট জিপিটির ভৃত্য নন। আপনার চ্যাট জিপিটি আপনি কিভাবে ট্রেন করবেন সেটা আপনার ব্যাপার। আমি তো বলছি, আপনি একটা টপিক বলুন না কন্টেন্ট রাইটিং নিয়ে, চ্যাট জিপিটির সঙ্গে আমি বলুন, আমি নামছি কন্টেন্ট রাইটিং কম্পিটিশন, দেখি কে যেতে। হয় না, ওটা কোনোদিনই হবে না। ঠিক। আরেকটি প্রশ্ন ভালো এসছে, কৈলাস হালদার, তিনি লিখছেন, স্যার আমি বাংলা বিষয়ের ছাত্র, আমি একটু আধটু লেখালেখি করি, পড়াশোনার ফাঁকে কবিতা গল্প এইসব, তবে এখন কমিয়ে দিয়েছি পড়াশোনার চাপে। আমি ভাবছি কন্টেন্ট রাইটিং এর কোর্স করব, ঠিক আছে? তো তার এবার কোথায় কোর্স করবে, তো আপনি যদি বলেন ওর কন্টেন্ট রাইটিং এর কোর্স ওর জন্য কতটা হেল্পফুল হবে? প্রথম কথা হচ্ছে যে কবিতা গল্প লিখে, ভাই আমি নিজেও তো 2-4টে বই লেখার পাপ করেছি, খুব একটা পয়সা করি পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে কবিতা গল্প লিখে বাংলা ভাষায় কোনো পয়সা করি পাওয়া যায় না। যে কন্টেন্ট রাইটিং এর কথা আমি বলছি সেগুলো কমার্শিয়াল কন্টেন্ট রাইটিং। একাডেমিক কন্টেন্ট রাইটিং মানে, একাডেমিক কন্টেন্ট রাইটিং একটা বড় জিনিস, তার একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, এবং কলকাতায় তার প্রচুর বড় বড় কোম্পানি আছে একাডেমিক কন্টেন্ট রাইটিং করে। তারা কি করে, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট লিখে দেয়, গুগল সার্চ করে, নিজে কিছু পড়াশোনা করে, নিজে জানে। যারা পড়াশোনা করতে ভালোবাসেন, লেখালেখি করতে ভালোবাসেন, তাদের জন্য কন্টেন্ট রাইটিং এর থেকে বেটার কোনো কোর্স হতে পারে না। ওয়ার্ক ফ্রম হোম, যেরকম খাটবেন সে অনুযায়ী পয়সা পাবেন, কিন্তু সেটা শিখতে, সেটা কবিতা লেখা নয়। কিন্তু আপনার যে লেখার ফ্লেয়ার আছে, আমি জানি না ফ্লেয়ারের বাংলা কি, আপনার যে লেখার যে ফ্লেয়ারটা আছে, অভ্যেসটা আছে, একটা আইডিয়া আছে, এইটা আপনাকে কাজ করবে, হেল্প করবে এই একাডেমিক কন্টেন্ট রাইটিং এর জন্য। কিন্তু সেটা ইংরেজিতে লিখতে হবে। কিন্তু মানে আলটিমেটলি আপনার তো সাহিত্যের ধারণা আছে, আপনি জাস্ট একবার লেখা মানে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ইট ইজ ভেরি ইজি। কিন্তু খুব ভালো মানে সুযোগ। যারা জিজ্ঞেস করছিলেন এখানে যে দাদা আমরা তো আর্টস এর স্টুডেন্ট, আমরা কি করব? ডিজিটাল মার্কেটিং আর্টস এর স্টুডেন্টদের জন্য, কন্টেন্ট রাইটিং আর্টস এর স্টুডেন্টদের জন্য। মানে আমি কোনো যাকে বলে মানে কি বলবো, কোনো বাধা বিধিনিষেধ রাখছি না যে এরাই একমাত্র শিখবে, যে কেউ শিখতে পারে। শুধুমাত্র যদি ডেটা সায়েন্স হয়, ডেটা অ্যানালিটিক্স হয়, তার জন্য স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স জানতে হবে। ওটা আর্টস এর স্টুডেন্টদের জন্য, যারা পড়েননি অ্যাডভান্স লেভেলের সায়েন্স বা ম্যাথস, তাদের জন্য একটু শক্ত হতে পারে। ঠিক আছে, আই এম বিং ভেরি অনেস্ট উইথ ইউ। কিন্তু আমি যে কোর্সগুলোর কথা বলছি, যে কেউ শিখতে পারে। আর চ্যাট জিপিটি কথা একটু একটা বলছিলেন না, আজকে চ্যাট জিপিটি যদি একটা কোড লিখতে বলি, চ্যাট জিপিটি বা একটা কন্টেন্ট লিখতে বলি, চ্যাট জিপিটি তো কন্টেন্ট লিখে দেবে। সেও তো কোনোখান থেকে তুলে এনেছে। সে ঠিক লিখেছে না ভুল লিখেছে সেটা কে বিচার করবে? সেটা আমি বিচার করবো, আমি মানুষ। আমায় জানতে হবে যে চ্যাট জিপিটি ওনারা ভুল ডেটা দিয়েছে। এই শিক্ষাটা, এই শাস্ত্রটা কন্টেন্ট রাইটিং বলে। খুব সহজ কোর্স, ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাস।
এছাড়াও বিভিন্ন কোম্পানি ওয়েবসাইটে যে লিখতে হয়, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়, ব্রোশার বানাতে হয়, সবই কন্টেন্ট রাইটিং তার মধ্যে আসে। ইংরেজিতে লিখতে হবে। কিভাবে আপনারা সহজভাবে ইংরেজি লেখার অভ্যেস থাকতে হবে, ইটস ভেরি ইজি। কোত্থেকে করা হবে আমি বললাম, বাণিজ্যিক প্রশ্নের উত্তর দেবো না, অমিত বাবু দেবেন। বেশ, একটা স্যার খুব ভালো প্রস্তাব এসছে স্যার, আপনি বলে দিয়ে চলে যাবেন না, সঙ্গে থাকতে হবে। আচ্ছা, আমার তো চাকরি বাকরি আছে, আমাদের কাজকর্ম করে খেতে হয়, বাট আমি আছি, সঙ্গে আছি। প্রথম কথা হচ্ছে যে আমি একটা নিজের ব্যক্তিগত কথা বলি এখানে, অমিত বাবু যদি আপনার পারমিশন থাকে বা প্রফেসর সাহেবের পারমিশন থাকে। আই ওয়াজ বর্ন ইন এ ভেরি পুয়ার ফ্যামিলি। আমার বাবার একটি রেশন দোকান ছিল, আমি অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে মানুষ হয়েছে। সেখান থেকে আমি পড়াশোনা করেছি বাংলা মাধ্যমে পড়াশোনা করে আমি নরেন্দ্রপুর গেছি, নরেন্দ্রপুর থেকে আমি আইআইটি গেছি, আইআইএম করেছি। এখন আমি কি বলবে, কলকাতার বা ভারতবর্ষের সবচেয়ে বড় যে কোনো একটি কোম্পানির একটি উঁচু পদে চাকরি করি। ইফ আই ক্যান ডু ইট, স্যার, ইউ ক্যান অলসো ডু ইট। আমি প্রত্যেককে বলছি, ইফ আই ক্যান ডু ইট, ইউ ক্যান অলসো ডু ইট। এবং এই যাত্রায়, যেহেতু ওই যাত্রাটার মধ্যে আমি এক সময় এসেছি, আমি তোমাদের সঙ্গে আছি, আমি এটুকু বলতে পারি। থ্যাংক ইউ স্যার। মহাশ্বেতা পাত্র তিনি লিখছেন, স্যার আমি ফাইন আর্টস এর উপরে এমএফএ করেছি, আমি কোন কোর্স করলে জব পেতে পারি? ইউআই ইউএক্স গ্রাফিক্স ডিজাইন, একদম 1 নম্বরের কোর্স। ইউআই ইউএক্স গ্রাফিক্স ডিজাইন, আমি বলছি, ফরগেট অ্যাবাউট এইচআর, আমার কাছে অন্তত 3 জন বলে রেখেছেন, দাদা ভালো গ্রাফিক ডিজাইনার পেলে আমাকে কাছে পাঠাও। 3 জন বলে রেখেছেন। মহাশ্বেতা, আপনি শিখুন ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইন, আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আপনার চাকরির দায়িত্ব আমার। আপনি যে জিনিস করেছেন ফাইন আর্টস, আপনার জন্য সবচেয়ে আইডিয়াল কোর্স এটা, ইউআই ইউএক্স গ্রাফিক্স ডিজাইন। বেশ, নেক্সট হচ্ছে সায়নী ঘোষ, স্যার আমি বাংলায় এমএ, ইংরেজি খুব স্ট্রং নয়, কন্টেন্ট রাইটিং এ কি বাংলা রাইটার লাগবে? প্লিজ গাইড করবেন। কন্টেন্ট রাইটিং, বাংলা একাডেমিক কন্টেন্ট রাইটিং কোনো বাজার নেই। আমি বললাম না, যা বলছি এখানে সব বৃত্তিমুখী শিক্ষার কথা বলছে, যেটা অমিতবাবু বললেন যে আমাকে তো করে খেতে হবে। আমি 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 যেমন লেখালেখি করে আমার পেট চলে না, আমি সত্যি কথা বলছি, লেখালেখি করে আমার যা টাকা পাই আমার পেট চলে না, আমাকে চাকরি করতে হয়, ঠিক আছে? তো বাংলা কন্টেন্ট রাইটিং এ কিন্তু সেরকম মার্কেট নেই, আমি হতোদ্যম করবো না। তবে আমি যে ইংরেজিটার কথা বলছি সেটা যে খুব কঠিন একদম শেক্সপিরিয়ান ইংলিশ তা নয়। মাধ্যমিকে আমরা যে ইংরেজি লিখতে শিখেছি, মাধ্যমিকে তো আমরা ইংরেজি শিখেছি রে ভাই। উচ্চ মাধ্যমিকে তো আমাদের ইংরেজিতে পরীক্ষা দিতে হয়েছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এখন কি আছে আমি তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাকি একটাই পেপার হয়ে গেছে ইংরেজিতে? আচ্ছা, আমরা তো প্রাচীন যুগের লোক, প্রস্তর যুগের লোক, তখন আমাদের 2টো করে পেপার দিতে হতো প্রতি সাবজেক্টে, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড। আমাদের দুটো ছিল তখন। তো আমাদের তো সেসব তো লিখতে হয়েছে একদম সেই সিম্পল ইংলিশ, যে ইংরেজি খবরের কাগজে লেখা হয়, টাইমস অফ ইন্ডিয়া লেখা হয়, ভেরি সিম্পল ইংলিশ, সেটুকু লিখতে জানলেই হবে। এর কোন রকম সাহিত্যিক ইংরেজি দরকার নেই। অতনু জানা বলছেন, স্যার আমার বোটানিতে গ্রাজুয়েট, তাড়াতাড়ি চাকরি পেতে কি কোর্স করতে পারি? আমার মনে হয় যদি বললাম, যদি সায়েন্সে আপনার যেহেতু রুচি আছে, আপনি আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখুন। যদি আপনার আঁকাআঁকির দিকে, আর্টের দিকে উৎসাহ থাকে, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং ফর এভরিবডি, এভারগ্রিন কোর্স। ডিজিটাল মার্কেটিং এখন এভারগ্রিন কোর্স, এনিবডি ক্যান লার্ন অ্যান্ড গেট আ জব as soon as possible. Anybody can learn and get a job as soon as possible. আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। জুওলজি অনার্স করেছেন আপনি, যদি জানি না যদি কোথাও ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এর কোর্স হয়, তাও শিখতে পারেন। মেহবুব জিজ্ঞাসা করছেন, স্যার ফ্রিল্যান্সিং এর কাজ করতে গেলে মিনিমাম কি কি জানতে হবে বা শিখতে হবে বা নলেজ নিতে হবে? সেটা তো আপনি কি বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন তার উপর ডিপেন্ড করবে। আপনি কি বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন তার উপর ডিপেন্ড করবে না। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আপনি যদি কন্টেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান, আপনাকে কন্টেন্ট রাইটিং শিখতে হবে। আপনি যদি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। আপনি যা শিখবেন তার উপরে ফ্রিল্যান্সিং করবেন না। কৃষ্ণা বিশ্বাস লিখছেন, স্যার আইটি সেক্টরে জবের এজ লিমিট কত? মোটামুটি 25-30 মোটামুটি ধরে। 30-এর বেশি হলে একটু গাইগুই করে বটে, বাট যদি দেখা যায় যে না ঠিক আছে, নলেজ ভালো, একে দিয়ে ভালো কাজ হবে, তাহলে চাচামেচি খুব একটা করে না।
বিদেশে অনেক জায়গায় শুনছি আজকাল মানে লোয়ার লিমিটে উঠিয়েই দিয়েছে, মানে পড়াশোনার ডিগ্রির দরকারই নেই, শুধু দেখছে ভাই কোডিং করতে পারে কিনা, মানে ক্লাস 10-এর ছেলে পেলে চাকরি করে পেয়ে যাচ্ছে আর কি, যদি সে একটা বিশেষ জায়গায় খুব ভালো পারদর্শিতা থাকে। মোহন মন্ডল বলছে স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটা করলে কি জব পাওয়া সম্ভব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে কোনো কোর্স হয় না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একটা ইম্পর্টেন্ট পার্ট। ডিজিটাল মার্কেটিং অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এছাড়াও প্রচুর পার্ট আছে, গুগল অ্যাডওয়ার্ডস আছে, গুগল ডেটা অ্যানালিটিক্স আছে, প্রচুর পার্টস আছে। ও তার মধ্যে একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। শুধু ওটা শিখলে হবে না, আপনাকে পুরো ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা শিখতে হবে। অনির্বাণ ওঝা বলছেন স্যার আমার হিস্ট্রি অনার্স করা আছে, আমি কি ধরনের জব অ্যাপ্লাই করতে পারবো? ওই যে বললাম, ডিজিটাল মার্কেটিং এভারগ্রিন ফর এভরিবডি, এনিবডি এন্ড এভরিবডি ক্যান লার্ন। কন্টেন্ট রাইটিং আর্টস এর স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো কোর্স হচ্ছে এই দুটো। যদি কারো আঁকাআঁকির দিকে অভ্যেস থাকে বা পছন্দ করেন, ডিজাইন করা পছন্দ করেন, গ্রাফিক ডিজাইন আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যারা ওই ধরনের কাজ করতে পছন্দ করেন তারা ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, পাইথন আর এসব নিয়ে কাজ করতে পারেন। বাপ্পা মান্না লিখছে স্যার আমি বলছি গ্রামের দিকে যারা এইচএস দিয়েছে মোটামুটি রেজাল্ট আছে, কলেজে জেনারেল ডিগ্রি তারা কি করবে বলুন স্যার কাজ নিয়ে? এই খুব কঠিন প্রশ্ন করেছে এবং এই প্রশ্ন আমার খুব খারাপ লাগছে সত্যি। আই এম রিয়েলি ফিলিং ভেরি সরি। কারণ পৃথিবীর সবাইকে যে পড়াশোনায় খুব ভালো হতে হবে, অসাধারণ ডিগ্রি হতে হবে এমন তো নয়, কিন্তু মা মহামায়া সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা করে রেখেছে। এখন আমি এখানে বলতে পারি ভাই এই কোর্স করো তাহলে তুমি এই চাকরি পেতে পারো, কিন্তু মানে সেটা তো বলেই চলেছি গত 1 ঘন্টার উপর ধরে। কিন্তু ঠিক আছে, কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমাকে এটা আমি একজন দাদা হিসেবে আশ্বাস দিতে পারি যে ভাই মা মহামায়া ব্যবস্থা করে রেখেছেন, কোথাও না কোথাও কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, নিজের উপর ভরসা হারিও না, এটুকুই হচ্ছে বক্তব্য। স্যার তাপস সরকার বলছেন স্যার কেউ যদি সংস্কৃত অনার্স নিয়ে পড়ে তারা কোন কোর্স করলে ভালো হবে? আমি যেগুলো বললাম এই মানে আমার স্ট্যান্ডার্ড অ্যান্সার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, লেখালেখির অভ্যেস। সংস্কৃত নিয়ে পড়েছেন মানে ভাষার উপরে ভালো দখল আছে নিশ্চয়ই, সেটা আপনার কাজে লাগবে। এবং সংস্কৃত খুব স্ট্রাকচার্ড এবং সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ, আপনার যথেষ্ট হেল্প করবে আমার মনে হয়। অমিত বাবু, আমার যারা বেশিরভাগ প্রশ্নই আমার স্ট্যান্ডার্ড উত্তর হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিং এটা শিখলে ভালো হয়। স্যার একটা অন্যরকম প্রশ্ন এসছে, শোভন দিনদা লিখেছে স্যার এআই কি ভালো না খারাপ? পৃথিবীতে না বিজ্ঞানের অগ্রগতি কেউ আটকাতে পারবে না, ভালো খারাপের কথা বলতে পারেন। আমি একটা কথা বলি, মিস্টার দিন্দা কি শোভন দিন্দা, শোভন, মানুষ যখন প্রথম ছুরি আবিষ্কার করে তখন কি ভেবেছিল যে এটা ভালো না খারাপ? এই একই ছুরি দিয়ে আমি ফসল কাটি, মানে বা ছুরি বা দা যাই হোক, আমি ফসল কাটি, সেই ফসল আমার উদর পূর্তি করে। একই ছুরি দিয়ে আমি ফল কাটি, তরি তরকারি কাটি, সেই রান্নার উদর পূর্তি হয়। একই ছুরি দিয়ে ডাক্তার রোগীর চিকিৎসা করে, রোগীর প্রাণ বাঁচে। এবং একই ছুরি দিয়ে মানুষ খুন করে। দোষটা কার? ছুরির না যে হাত ছুরিকে ধরে আছে তার? ফলে এআই ভালো না খারাপ সেটা প্রশ্ন নয়, আমরা মানুষ যারা আমরা এআই কে বানিয়েছি, আমরা এআই কে কিভাবে ব্যবহার করছি সেটা বিচার্য। প্রথম যখন পরমাণু বোমার আবিষ্কার হয় তখন রাশিয়ান বিজ্ঞানী, আমি নামটা ভুলে যাচ্ছি, ক্যাপিউসা বা সামথিং, তিনি একটা অসাধারণ মন্তব্য করেছিলেন। বলেছিলেন যারা পারমাণবিক শক্তি বলতে শুধুমাত্র বোমার কথাই ভাবেন তারা বোধহয় ইলেকট্রিসিটি বলতে শুধু ইলেকট্রিক চেয়ারের কথা ভাবেন। পারমাণবিক শক্তি দিয়ে তো মানে অনেক কিছু করা যায়। মানুষ বোমার কথা ভেবেছে মানুষের প্রবৃত্তি, এআই দিয়ে মানুষ আবিষ্কার করেছে মানুষের প্রবৃত্তি, মানুষ তাকে কিভাবে ব্যবহার করবে, ভালো কাজে না খারাপ কাজে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি কিন্তু আটকে রাখা যাবে না। এআই এসছে, কালকে তার থেকে অনেক বড় কিছু আসতে পারে। রোবোটিক্স অলরেডি চলে এসছে, এআই রোবোটিক্স একসঙ্গে হাত দিলে আমি জানি না, কালকে হয়তো আমার জায়গায় একটা রোবট বসেই লেকচার দিতে পারে আপনাকে। একদম, এখন তো এআই সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারও হয়ে গেছে। হ্যাঁ, কাইন্ড অফ।
হ্যাঁ। আচ্ছা, ঐশ্বরিয়া মল্লিক তিনি লিখছেন, স্যার একটা প্রশ্ন আছে, আমি বর্তমানে সাহিত্য নিয়ে মাস্টার্স করছি, নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছি, এর পাশাপাশি আর কি কি করলে ভালো হয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে? আমি এই গত 1 ঘন্টা ধরে আমি সেই প্রশ্নটারই অ্যাড্রেস করেছি আর কি, সেটাই বলেছি। আপনি আরেকবার যদি রেকর্ড করা থেকে শুনুন, আই বিলিভ আপনি উত্তর পেয়ে যাবেন। পূজা দে লিখছে, স্যার ডিজিটাল মার্কেটিং এর স্যালারি কেমন? ডিপেন্ড করে আপনি কতটা শিখছেন, কোন কোম্পানিতে কি লেভেলে ঢুকছেন। ইট ক্যান স্টার্ট ফ্রম 8,000 থেকে 10,000 থেকে শুরু করে 15,000 20,000 এরকম এন্ট্রি লেভেলের কথা বলছি। আর যদি সেরকম যদি মানে নলেজেবল লোক হয় 40-50 হাজার টাকা কোনো ব্যাপার না। নর্মালি সাধারণ ডিজিটাল মার্কেটিং যারা শিখেছেন, যারা একদম খুব ছোট কোম্পানিতে, আমি না মানে খুব বড় বড় আশা দেখাই না, বড় বড় রঙিন ফানুস ভাই প্রথম দিন থেকে 1 লাখ টাকা চাকরি নো। আমি একদম মার্কেটের সিচুয়েশন আমি আপনাকে জানাচ্ছি। খুব ছোট কোম্পানি, আমি একদম সবচেয়ে খারাপ দিকটাই দেখাচ্ছি আর কি। খুব ছোট কোম্পানি ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে আপনি ঢুকবেন, আপনার স্যালারি 8 থেকে 12, ম্যাক্সিমাম 15, একদম এন্ট্রি লেভেলের কথা বলছিলাম। ঠিক আছে, এরপর যত শিখবেন তত আপনার স্যালারি বাড়বে, যত সুইচ করবেন অন্য কোম্পানিতে তত আপনার স্যালারি বাড়বেন, এর কোনো লিমিট নেই। এরপর লিখছে, স্যার কোর্সের কথা বুঝেছি, বাট স্যার সেটা শিখে ফ্রিল্যান্সিংটা কিভাবে করব, যদি একটু গাইডেন্স করেন, আসলে অনেক ভুলভাল ভিডিও আসে ফ্রিল্যান্সিং নিয়ে। হ্যাঁ, না ফ্রিল্যান্সিং কোত্থেকে কিভাবে ফ্রিল্যান্সিং জব পাওয়া যায় সেটাও আমার মনে হয় অমিতবাবু আপনি এদের জন্য মানে যারা এই কাজগুলো করেন, কি করে সিভি বানাতে হয়, কি করে ইন্টারভিউ দিতে হয়, মানে ইন্টারভিউ কি করে দিতে হয় আমি শেখাতে পারি। আমার 2 ঘন্টা নিজের আমি বিভিন্ন কলেজে কোর্স নিই, কি করে সিভি বানাতে হয়, কি করে জব সার্চ করতে হয়, কি করে ফ্রিল্যান্সিং জব খুঁজতে হয়, এর একটা বোধহয় একটা সেশন নিলে এক এক করে বেটার হয়। একদম স্যার, এখান থেকে যা বুঝতে পারছি নিয়ে দিতে পারি, কারণ আমি সেটা নিয়ে থাকি বিভিন্ন কলেজে। বিভিন্ন ওই 2 সপ্তাহ আগেও কলকাতার একটা MBA কলেজে গেছিলাম সেশনটা নিতে। তো বাকিগুলো মনে হয় অনেকের এই প্রশ্ন থাকবে যে কি করে এই জিনিসটা করা যায়। বেশ বেশ। একজন লিখছে, স্যার সেলফ কনফিডেন্স কিভাবে বুস্ট করা যাবে যে কোনো ফিল্ডে, ইন্টারভিউ হোক বা আদার্স ফিল্ড? সেলফ কনফিডেন্স কি করে বুস্ট করা যাবে এটা না আমি বোধহয় সঠিক লোক নিয়ে উত্তর দেওয়ার, এটা যারা বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবে। প্রসেস আছে, আমি জানি প্রসেস আছে কি করে এটাকে বুস্ট করা যায়, বাট আই এম নট আ রাইট পারসন, মানে আমার ওই বিষয়ে এক্সপার্টাইজ নেই। যে বিষয়ে আমার এক্সপার্টাইজ নেই সে বিষয়ে আমি উত্তর দেবো না। করা যায় আমি জানি, বিহেভিয়ারাল এক্সপার্ট আছেন যারা করান এটাও আমি জানি, এটুকু বলতে পারি। তৃষ্ণা বিশ্বাস, স্যার ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য কোন কোর্স ভালো হবে? কন্টেন্ট রাইটিং, আনডাউটেডলি, চোখ বন্ধ করে। বেশ। স্যার স্যার আমি স্যার আমার একটি প্রশ্ন, আমি এখন BA 3য় বর্ষে সংস্কৃত বিভাগের ছাত্র, আমি এখন থেকে নেট সেট কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি। স্যার অ্যাকচুয়ালি আমার ড্রিম কলেজের প্রফেসর হওয়া, কিন্তু পরিস্থিতির উপর ভিত্তি করে কম্পিটিটিভও নিচ্ছি, দুটোই স্যার এতে কি আমার ভালো হবে? ইংলিশটাও শিখেছি, আমি 3 বছরে কি পরিস্থিতি স্বাভাবিক হবে? এই 3 বছরে কি হবে সেটা পলিটিক্যাল লিডারও বলতে পারছেন না ভাই, আমি কোত্থেকে বলবো? ফলে আমি এটা বলতে পারবো না, বাট ইয়েস যেটা আপনি করছেন অবশ্যই করবেন, কখনোই নিজে যে চেষ্টা করে যাচ্ছেন এটা ছাড়বেন না, হাল ছাড়বেন না, যেন আমাদের যেন কাঁধ যেন ঝুলে না যায়। এটাতে জীবনে একটা যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জিততে হবে। এখানে আমি আছি, অমিতবাবু আছেন, গোবিন্দ স্যার আছেন, নরনারায়ণ স্যার আছেন, আমরা আছি হেল্প করার জন্য। যুদ্ধটা তোমাকেই লড়তে হবে, তোমাকেই জিততে হবে, আমরা হাতে অস্ত্র ধরে দেওয়ার জন্য আছি। কিন্তু যদি তোমার মনে হয় তুমি হাল ছেড়ে দেবে তাহলে কিছু করার নেই, হাল ছাড়া চলবে না ভাই। কি অমিতবাবু? একদম একদম, কোনো মুহূর্তেই হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে, যতদিন জান আছে ততদিন হালটা ধরে রাখতেই হবে। একদম একদম। বেশ। সোহিনী মহান্ত প্রশ্ন করছে, স্যার গ্রাফিক ডিজাইনের কোর্স করতে কিরকম সময় লাগে, আর এটা কি ওয়ার্ক ফ্রম হোম করা যায়? হ্যাঁ, এটা ওয়ার্ক ফ্রম হোম করা যায়। মোটামুটি গ্রাফিক ডিজাইনের কোর্স বেসিক লেভেলে কাজ চালানো বোঝা শিখতে 3 থেকে 4 মাসের কোর্স লাগে। মানে আমি 3 থেকে 4 মাস বলছি এই কারণে যে প্রতি সপ্তাহে 2 ঘন্টার ক্লাস, 2টো ক্লাস 2 ঘন্টা 4 ঘন্টা, মাসে 16, 3 48 ঘন্টা, 3 মাস 48 ঘন্টা, 48-50 ঘন্টার কোর্স করলে
যথেষ্ট। হ্যাঁ, এটা তো ওয়ার্ক ফ্রম হোম করা যায়, ইয়েস করা যায়। স্যার অরিত্র ঘোষ বলছেন, হ্যাঁ স্যার কাইন্ডলি ফ্রিল্যান্সিং এর একটা আলাদা সেশন করলে ভালো হয়, কারণ এটা হলে পাশাপাশি চাকরির কোচিং করতে একটা সাপোর্ট পাবো। ঠিক আছে, এটা তাহলে অমিতাভ আপনি দেখুন, আমিও খোঁজ করছি। একদম একদম। যদি কোনো এরকম বিশেষজ্ঞ থাকেন I'll let you know। বেশ বেশ স্যার, ওয়েব ডিজাইন এন্ড গ্রাফিক্স ডিজাইন করলে সুবিধা আছে? চঞ্চল সাহা বলছে। একদম, মানে এটা ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন দুটো একসঙ্গে শিখলে ইটস লাইক আমি দোকানও বানিয়েছি, দোকানটাকে দেখতে কত ভালো লাগবে সেটাও সাজাচ্ছি। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্রাকচারটা দাঁড় করা দোকানে, মানে দোকান আছে, শোকেস আছে, সব ঠিক আছে, বাট আমি কোথায় বিস্কুট রাখবো আর কোথায় ডাবর হানি রাখবো সেইটার উপর ডিপেন্ড করবে কাস্টমার ঢুকে কোনটাকে কিনবে এবং আমার প্রফিট কোথায় হবে। ওই যে সাজানোটা, ওই যে দোকান সাজানোটা, ওটা গ্রাফিক ডিজাইনের কাজ। আর দোকানটা বানানো, বড় দোকান এতটা করে নিয়েছি, এই শোকেস আছে, এখান দিয়ে কাস্টমার ঢুকবে, এখান দিয়ে বেরোবে, ওই ডিজাইনটা করা ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এবং দুটো একদম পুরো মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, দুটো করলে খুব সুবিধা হবে। স্যার হ্যাঁ স্যার, এইচআর এর কাজ পেতে গেলে স্যার এমবিএ না এমএসডব্লিউ কোন কোর্স করতে বেটার হবে? আমি হিস্ট্রিতে এমএ কমপ্লিট করেছি। দুটোই এমএসডব্লিউ থেকেও লোকজন এইচআর এ কাজ পায়, তবে আমি সাজেস্ট করবো আপনি একবার এমবিএটা করে। কি করেছেন বলেন? অনার্স করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর তাহলে আপনি হিস্ট্রিতে আপনি তাহলে যদি এইচআর এ করতে চান আপনি একবার এমবিএ করে দিন, আমার মনে হয় সেটাই বেটার হবে। এমএসডব্লিউ ক বছরের কোর্স আমি জানি না অমিতবাবু, এটা তো আমারও জানা নেই ঠিক। হ্যাঁ, যেটা শর্ট কোর্স হয় এমএসডব্লিউ থেকে এইচআর এর চাকরি পাওয়া যায় একদম শিওর। আমি নিজে প্রচুর, আমার আন্ডারে প্রচুর এইচআর মেয়ে কাজ করেছে দেখেছি এমএসডব্লিউ করে, আর এমবিএ করেও পাওয়া যায়। এমবিএ করে পাওয়াটা সহজ হয়, আমি এটুকু বলতে পারি। বেশ স্যার, প্রিন্টিং বা অফসেটের কি কোনো ফিউচার আছে? অতনু জানা। বুঝতে পারলাম না, প্রিন্টিং অফসেটের ফিউচার বলতে মানে প্রশ্নটা আমি আই ডিডন্ট গেট ইট। এই টেকনোলজি শিখে লাভ আছে? অবশ্যই লাভ আছে, কারণ এখন অব্দি তো ছাপা বই তো চলছে, সে পড়ার বই হোক গল্পের বই, ফলে এই টেকনোলজি শিখে অবশ্যই লাভ আছে। এবং সত্যি কথা বলতে গেলে প্রিন্টিং টেকনোলজিও কিন্তু এমন একটা জায়গা যেখানে শিক্ষিত লোক খুব বেশি পাওয়া যায় না। আমি এককালে নিজে প্রকাশক ছিলাম, অল্প ছেড়ে দিয়েছি এখন। নিজে দেখেছি প্রিন্টিং টেকনোলজি কিন্তু ভালো লোক পাওয়া যায় না। ইয়েস, লাভ আছে। বেশ স্যার, এখানে আমরা অনেক প্রশ্নই নিলাম, কিন্তু বেশিরভাগ যে প্রশ্নটা সবাই করছে সেটা হচ্ছে আমি কোর্স কোত্থেকে করব, কোন কোর্সটা করব, কোন কোর্সটা করলে আমি চাকরিটা পেতে পারবো। ঠিক আছে, তো আমি সেই উদ্দেশ্যে প্রথম যে কথাটা বলি, কোর্সটা কোত্থেকে করব, তো সেটার জন্য তো আমি এই মুহূর্তে কোনো মানে তোমাদেরকে এই মুহূর্তে কোনো ইনস্টিটিউট রেকমেন্ড করতে পারি না এইভাবে ডিরেক্টলি। ঠিক আছে, তবে আমি অবশ্যই তোমাদেরকে সবটাই জানাবো। একজন লিখছে বিএসএসিআই থেকে কোর্স করব। সেটা বিএসসি মালিক বলবেন, আমি কি বিএসসি মালিক এ নিয়ে বুঝে বলতে পারেন, আমি কিছু বলতে পারবো না। বেশ, তো স্টুডেন্টরা কি চাইছে? ঠিক আছে, তারা যদি চায় তাহলে অবশ্যই বিএসএসিআই ভেবে দেখতে পারে। ঠিক আছে, যদি এরকম কিছু করা যায় আমরা অবশ্যই ভাববো। আর অভিজ্ঞবাবুর কাছ থেকেও আশা করি আগামী দিনে আমরা সাহায্যও পাবো। ঠিক আছে, কমেন্টে সকলের মতামত আমি চাইছি। তবে আমি তবুও অভিজ্ঞবাবুকে একদম শেষে মানে একটা কনক্লুশন করে দিতে বলবো, যেটা একই প্রশ্ন সবাই করছে স্যার, মানে বিশেষত আর্টস সেক্টরে স্যার আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, আমার জন্য কোন চাকরিটা বেস্ট হবে? ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম পাবো কিনা, যদি একদম ছোট্ট করে পুরো বিষয়টা একটু বলে দেন। প্রথমত হচ্ছে আমাদের এই প্রশ্নটাই বহু জায়গায় মানে দেখি, দাদা ওয়ার্ক ফ্রম হোম হবে। আমি একটা অনুরোধ করবো যে তোমার অনেক ছোট তো বয়সে, এখন থেকে ওয়ার্ক ফ্রম হোমের অভ্যেসটা একটুখানি ছাড়ার চেষ্টা করো। মানে আমি এমনও দেখেছি যে বিভিন্ন চাকরির গ্রুপে আমি যুক্ত থাকি, একজন চেয়েছে আমার বাড়ির জন্য সিকিউরিটির জন্য দারোয়ান লাগবে, তোকে তাতেও প্রশ্ন করেছে দাদা ওয়ার্ক ফ্রম হোম হবে? আরে ভাই, সিকিউরিটি দারোয়ান সে কি করে ওয়ার্ক ফ্রম হোম করবে? একজন সাংবাদিক চাইছেন, বলছেন যে আমি এরকম জি বাংলা সরি এই সময়ে সাংবাদিক লাগবে, সেখানে বলতে ওয়ার্ক ফ্রম হোম হবে? আরে একজন সাংবাদিক, কোথাও আগুন লেগেছে, সে কি বাড়ি থেকে বসে রিপোর্ট করবে? এই অভ্যেসটা একটু ছাড়তে হবে। ঠিক আছে, বাইরে বেরিয়ে কাজ করার অভ্যেস করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আর্টস এর স্টুডেন্টদের জন্য কিন্তু ভেঙে পড়ার, আমি তো আর্টস পড়েছি আমার কি হবে, একদম ভাববে না কোনোভাবে। মানে আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, যেহেতু ভালো স্টুডেন্টরা সায়েন্সে যায়,
আর একটু খারাপ স্টুডেন্টরা কমার্সে, আর যারা পড়ে থাকে আর্টসে যায়। এই 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 জিনিস খাটে না। আমি আমার জীবনে আমি সেলসে কাজ করেছি 20 বছর, 17 বছর সেলসে, তার আগে এতে আমার কাছে এত এত ভালো ভালো লোক আমি দেখেছি কাজ করতে, যারা আর্টসে কাজ করে এসছেন, তারা প্রফেশনাল হিসেবে দুর্দান্ত। একটা কথা বললে কি, আজকে সে সায়েন্সই পড়ি বা আর্টসই পড়ি, আজ থেকে 5 বছর বাদে গিয়ে আমি যে কাজটা করছি সেই কাজে আমার দক্ষতা আছে কিনা লোকে সেটাই বিচার করবে। আমার ডিগ্রিটা জিওগ্রাফিতে অনার্স না ম্যাথসে অনার্স অতটা বিচার করবে না। ফলে তোমাদের জন্য উপযোগী হবে যে কোর্স তোমরা করো। আমি বারবার বলছি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো শেখো। আমি প্রথমেই আর্টসের যারা স্টুডেন্ট তাদের প্রথমেই ডেটা সায়েন্স শিখতে বলবো না, কারণ তাদের একটু ম্যাথামেটিক্স লাগে, তবে হ্যাঁ, ডেটা সায়েন্স শিখলে চাকরির ইয়েও মানে স্যালারির লেভেলও অনেক হাই আর কি, মানে প্রথম থেকে 25,000 টাকা মাইনাস চাকরি। কিন্তু শক্ত কোর্স, মানে শক্ত কোর্স বলবো না, কোডিং লাগে, অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র আছে, রিগ্রেশন অ্যানালিসিস আছে, এগুলো বুঝতে হয়। সেটা অসুবিধা হতে পারে। একমাত্র ওইটি বাদ দিয়ে বাকি সব শেখা যাবে, সব শিখতে পাবে। একদম ভাববে না যে আমার তো স্যার আর্টসের ব্যাকগ্রাউন্ড, আমি কি করবো, একদম ভাববে না। ওই যে বললাম, লড়াই ছাড়লে চলবে না, হেরে গেলে চলবে না আগে থেকে। একেবারে। তো আমি এর মধ্যেই একটু জানিয়ে রাখি, চ্যাটে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি। তো আমরা এই যে সেমিনারটা করছি, আমরা সেই গ্রুপে সকলে এক হয়ে আছি। তো তোমরা অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন করো। যারা বারবার জিজ্ঞাসা করছো না, যাতে আগামী দিনে স্যার যে ধরনের কথাগুলো বললেন সেরকম কোনো মানুষকে দিয়ে আমরা সেমিনার করাতে পারলে, ওয়েবিনার করাতে পারলে তোমরা এই গ্রুপে যুক্ত থাকো। আমরা অবশ্যই তোমাদের সেই সেমিনার অ্যারেঞ্জ করার চেষ্টা করব, যাতে তোমরা আগামী দিনে এগিয়ে যেতে পারো। দেখো, বারবার একটা কথা আমি সবসময় বলি, তোমাদের সাফল্যই আমাদের একমাত্র স্বার্থ। কারণ তোমাদের সাফল্যই আজকে বিএসএসসিআই এর 20 জনের কোচিং সেন্টার থেকে একটা 2000 ছাত্রছাত্রীর একটা এডুকেশনাল ইনস্টিটিউট, অ্যাক্টিভ স্টুডেন্টের এডুকেশনাল ইনস্টিটিউটে পরিণত করেছে। তো এটা সবটাই তোমাদের সাকসেসের জন্য। তো তোমাদের পথ দেখানোই আমাদের কাজ। তো প্রত্যেককে বলবো যে অবশ্যই আমাদের চ্যাটে দেওয়া গ্রুপটাতে তোমরা যুক্ত থেকো। সায়নী ঘোষ লিখছেন, বিএসএসসিআই যদি এই কোর্সগুলো অ্যারেঞ্জ করে তো খুব ভালো হয়। সায়নী, আমরা অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে, এই ধরনের কোর্স যদি করা যায়, যদি সম্ভব হয়, যদি আমরা যোগ্য মানুষদের পাই, পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে নিতে পারি। আমরা প্রতিনিয়ত দেখছি, চেষ্টা করছি, কারণ বেশ কিছুদিন ধরে, কয়েক বছর বলতে পারো, এই বিষয়গুলো নিয়ে আমি ভাবছি, চেষ্টা করছি, ঘাঁটছি, ঠিক আছে। কিন্তু শুধু দেখলে ভাবলে তো হয় না। এটা তো জানো, বিএসএসসিআই মানে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে, তোমাকে চাকরি পাওয়ানোর মতো তৈরি করে দিতে হবে। শুধু কোর্সেস একটা সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই, ওরকম সার্টিফিকেট বাজারে অনেক কিনতে পাওয়া যায়। তো মোট কথা হচ্ছে, কোর্সটা করবে, দুটো জায়গায় ইন্টারভিউ দেবে, এবং যারা ইন্টারভিউ নিচ্ছে তারা যেন বলে হ্যাঁ ছেলেটি জানে, একে আমরা শিখিয়ে পড়িয়ে নিতে পারবো, চাকরিটা একেই দেওয়া হোক। এইরকম ম্যান পাওয়ার তৈরি করতে হবে। তো আমরা সবসময় সেটা চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখা যাক আমরা কতদূর এগোতে পারি। সবাইকে বলবো যে গ্রুপে যুক্ত থাকো, ঠিক আছে। ওখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে, শিখতে পারবে, এটুকু জানাতে পারি। একটা খুব ভালো কথা বলেছেন তাপস সরকার, আমি এই সূত্রেই বলি, আর্টসের ছাত্র ইউপিএসসিও দিতে পারে, সে অঙ্কও পারে, কিন্তু সায়েন্সের শুধু সায়েন্সই পারে, আর্টসরা অনেক জানে, জ্ঞান অনেক বেশি। স্যার, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি কিচ্ছু বলবো না। বাট ইয়েস, আমি সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং করেছি, এখন লেখালেখি করি। সায়েন্স, আর্টস এবং চাকরি সূত্রে যেহেতু আমি কি বলবো, একটা কোম্পানি যথেষ্ট একটু মোটামুটি উঁচু পোস্টে আছে, আমাকে ফিনান্সও দেখতে হয়, রিজিওনাল লেভেলে ফিনান্সও দেখতে হয়, ফলে আমাকে কমার্সটাও জানতে হয়েছে। আলটিমেটলি সবই জানতে হয়, সবই একটু একটু জানতে হয়, বুঝতে হয়। সংসার চালাতে গেলে কি করতে হয়, আমরা যারা বিবাহিত, আমাদের নিজেদের স্ত্রীদের দিকে বুঝি, তারা একই সঙ্গে তারা সংসারও চালাচ্ছেন, হিসেব রাখছেন, বাচ্চা পড়াশোনার ব্যবস্থা করছেন, তারা সায়েন্স, আর্টস, কমার্স সবই পারেন। ফলে আমাদের ওই রকম আমাদের গিন্নিদের মতো হতে হবে, যারা আমরা সবই পারি। একেবারে, একদিকে ঘরও সামলায় আর একদিকে বাহিরও সামলায়। একদম একদম একদম। এই যে প্রথমে যেটা বললাম, যে রাধে সে চুলো বাঁধে। তো যারা ভাবছো এখানে যে আমি নেট সেট পড়ছি, আমি কম্পিটিটিভ পড়ছি, তার মানে এই ধরনের কোর্সগুলো আমার জন্য নয়, আমি বলবো ভুল ভাবছো। বর্তমানে আমরা যেরকম মাল্টিমিডিয়া মানে স্মার্টফোন ইউজ করছি, মাল্টিটাস্কিং আমরা সবসময় ডিভাইস গুলো চাইছি, তো আমাদেরকেও তো মাল্টিটাস্কিং হতে হবে। তো শুধু একটা জিনিসে ফোকাস করে থাকবো, যে বললাম
আমার প্যাশন এটা এক জিনিস, কিন্তু আমার পেটটাকেও তো দেখতে হবে, তাই দুটোকেই ব্যালেন্স করতে হবে। আজকের এই ওয়েবিনারটা মূলত পেট চালানোর ওয়েবিনার, প্যাশনের নয়, তাই তো অভিক বাবু? একদম। আমি বললাম বৃত্তিমূলক শিক্ষার জন্য দাদা, আগে পেটে দানা পানি পড়লে প্যাশন ক্যান ওয়েট, মাই হাঙ্গার ক্যান নট। প্যাশন ক্যান ওয়েট, মাই হাঙ্গার ক্যান নট। পেটের খিদে কারোর জন্য ওয়েট করে না। একদম। আজকে অভিক বাবু নিজে একটি বড় পোস্টে আছেন বলেই যখন লিখতে বসেন মাথার উপরে চিন্তাটা থাকে না, সেই কারণে লেখাটা বোধহয় আরো ভালো হয়। ভালো খারাপ খেতে পরের ব্যাপার, বাট ইয়েস, যদি আমাকে লিখে রোজগার করে খেতে হতো আমি পারতাম না। আমার সত্যি আমার চাকরি আছে একটি, আমি সেই চাকরি করে আমার সংসার চলে বলে আমি শান্তিতে পাই। সবার আগে ভাই রোজগার, পকেটে পয়সা, মনে শান্তি, এর ওপরে সত্যি নেই, এর ওপরে সত্যি নেই। আমার ঠাকুমা একটা, আমার বাঙাল যেহেতু, আমার ঠাকুমা একটা কথা খুব বলতেন, অন্ন এমন চিজ ক্ষুধার থেকে 19-20। অন্ন এমন জিনিস ঈশ্বরের থেকে সামান্য উপর নিচে আর কি। আজকে ওই পেটের অন্ন জোগানোর জন্য আজকে আমি এই সেমিনারটা। হ্যাঁ, আমার এটা অভিভাবক কথা শুনে আমার একটা সংস্কৃত কথা মনে পড়ছে, অন্য চিন্তা চমৎকার কাতরে কবিতা কুতা। মানে সব বড় চিন্তা হচ্ছে অন্য চিন্তা, আর যদি মানুষ কাতর হয়ে পড়ে কবিতা কি করে বেরোবে? এক্স্যাক্টলি। ঠিক আছে, বেশ। তো আজকের সেমিনারটা আমার তো খুব ভালো লেগেছে। আজকে যারা যারা এই ওয়েবিনারে ছিলেন, আমি সকলের থেকে মতামত চাইবো, এবং চাইবো তোমরা একেবারে চ্যাট বক্সে লিখে জানাও আজকের ওয়েবিনার তোমাদের কেমন লাগলো। অভিকবাবুও দেখছেন, আমরাও দেখছি, আমাদের সকলের খুব ভালো লাগবে তোমাদের মতামত, কারণ তোমাদের মতামতগুলোই আমাদের এগিয়ে চলার পাথেও। আর অবশ্যই গ্রুপে থেকো, আগামী দিনে তোমাদেরকে এগিয়ে রাখতে আমরা বদ্ধপরিকর, কারণ বিএসএসিআই সবসময় চেয়েছে পথ দেখাতে। যখন কেউ নেট পড়াতো না, বিএসএসিআই সেই সময় নেটের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের নেট পড়ার স্বপ্ন দেখিয়েছিল এবং সেটা সফল করিয়েছিল। আমি যে বছর নেট পড়াতে আমরা শুরু করি, সারা ওয়েস্ট বেঙ্গলে আমার সাবজেক্টে 10 থেকে 12 জন নেট জিআরএফ পেয়েছিল। আর আমরা শুরু করার পর প্রথম বছরেই 20 জন স্টুডেন্টের মধ্যে 14 জন নেট পায় শুধুমাত্র আমাদের কোচিং থেকে। তাহলে পশ্চিমবঙ্গের চিত্রটাই বদলে দিয়েছিল বিএসএসিআই। এবং আজকের ডেটে লাস্ট বারেও টোটাল 247 জন আমাদের থেকে, শুধু আমাদের ইনস্টিটিউট থেকে সফল হয়েছে। পশ্চিমবঙ্গে তো এখন হাজারো ইনস্টিটিউট। তো বাংলাকে পথ দেখায় বিএসএসিআই। এতদিন শুধুমাত্র একাডেমিক নেট সেটের ক্ষেত্রে দেখিয়েছে, তারপর কম্পিটিটিভ শুরু করেছিল, এবার আমরা আসছি নেক্সট জেন লার্নিং নিয়ে। এবং আশা রাখছি খুব শিগগিরই তোমাদেরকে এই যে কোর্সগুলো বলা হলো, কয়েকটা কোর্স অন্তত যেটা তোমাদের পথ দেখাবে, তোমাদের পেটটাকে বাঁচাবে, তোমাদের রুচির জায়গা করে দিতে পারবে 3 থেকে 6 মাসের মধ্যে, সেই জায়গা আমরা দেখাতে পারবো। এটুকু আশা রেখে আমি আজকের এই সেশন এখানে সমাপ্তি করছি। আশা করি এই কথাগুলো তোমার মধ্যেও একটা নতুন আলোর সঞ্চার করবে। আসছি খুব তাড়াতাড়ি, দেখা হবে, কথা হবে, শুধু একটাই জিনিস, জুড়ে থাকতে হবে আমাদের সাথে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। শুভরাত্রি।